দর্শক যেটা চাইছেন সেটা তো তুমি, আমি, আমার প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী সবাই দিতে চাই। তাহলে দিয়ে উঠতে পারছি না কেন? তাহলে আমাদের পরিবর্তন করতে হচ্ছে কেন? তার মানে আমরা বুঝে উঠতে পারছি না, আমরা যেটা করছি সেটা সোল কানেকশন হচ্ছে না। আমি রিমেক ছবি করেছি, যেরকম তাতে আমি একটু অনুতপ্ত নই। আই হ্যাভ এনজয়েড। আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা চটুল গান বিশ্বকর্মা পুজো বা ভাসানে চালানো হয়, আমি 5 স্টার হোটেলের পার্টিতে দেখেছি সেই গানটা নিয়ে সেলিব্রেট করতে। সো কোথাও কিন্তু সেই ব্যারিয়ারটা নেই, ব্যারিয়ারটা তৈরি করে রাখা হয়। এন্টারটেনমেন্ট থাকবে, শহুরে দর্শক থাকবেন, যারা রবীন্দ্রনাথ পড়েছেন তারা ডেফিনেটলি থাকবেন, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে ছবিটা, তাদের পছন্দ মতো যে ছবিটা তৈরি হবে সেটা রেস্ট অফ বেঙ্গলেরও পছন্দ হোক না কেন। আমি হিরো নই, হিরোইন নই, আমার তো জামা ছেড়ে দেওয়া হতো যে দাদা কী বানাইছেন, হ্যাঁ, তো আমার 2টো জামা এক্সট্রা নিয়ে যেতে হতো। তো সেই দর্শকটা কি, সে আবেগটাকে কি আমরা অস্বীকার করতে পারি? এটুকু তোমায় বলতে পারি, তোমার পডকাস্টের তলায় আমি তোমাকে লিখে দিয়ে যেতে পারি 10খানা কী কমেন্ট পাবে তুমি, যে রাজাচন্দ্রর কেন তুমি ইন্টারভিউ করেছো সেটা তুমি পরে পড়ো পডকাস্টে আলাদা করে। বাট আই এম নট অ্যাফ্রেড অফ দ্যাট। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আমাদের সঙ্গে কি আছে সেটা তো বলছি, সেটা তো আপনারা অলরেডি দেখেছেন। তার আগে একটা এই বিষয়টা, এই এপিসোডটার ইন্ট্রোটা আমি এই একটা কবিতা পড়ে শুরু করতে চাই। একটু না হয় মানিয়ে গুছিয়ে নিও, অভিমানের গাছ পুঁতেছি, দুবেলা জল দিও। গাছ বেড়েছে চোখের আড়াল থেকে, কাঁধ ছুঁয়েছে স্বপ্ন দোলাচল। নীল নভোচর উড়াল মেঘের বুকে, আকাশি রং পারলে বদলে দিও। একটু না হয় মানিয়ে গুছিয়ে নিও, অভিমানের গাছ পুঁতেছি, দুবেলা জল দিও। এই কবিতাটা, এই বইটা আমাকে দিলেন রাজাচন্দ্র, এবং রাজাচন্দ্র একজন পরিচালক, তাই জানি। কতগুলো কবিতা পড়ছিলাম, সত্যি একটা অন্য দিক আছে এই লোকটার, যাকে আপনারা সেই অর্থে কমার্শিয়াল ডিরেক্টর হিসেবে দাগিয়ে দেন। সো আজকের এপিসোডটা খুব মন দিয়ে শুনবেন, একটা অন্য মানুষকে চিনতে পাবেন। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন পরিচালক রাজাচন্দ্র। রাধা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর কামিং। খুবই একটা অন্যরকম আড্ডা হবে বলে মনে হচ্ছে আমার তোমার সঙ্গে। থ্যাংক ইউ ফর কামিং। কেমন আছো বলো? আমি ভালো আছি। প্রথমেই তোমাকে আমি ধন্যবাদ জানাতে চাই, তার কারণ হচ্ছে যে আমি অনেক দিন ধরে এই অনুষ্ঠানটা দেখি, সোল কানেকশন, এবং আমারও ইচ্ছা ছিল তোমার সাথে একদিন আড্ডা মারার। বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কখনো সেভাবে আড্ডা হয়নি, তবে রিয়েলি আই এম হোপফুল যে একটা ভালো আড্ডা তোমার সাথে হবে। আমি সিরিয়াসলি লুকিং ফরওয়ার্ড টু দিস আড্ডা। তো আমি যেটা দিয়ে শুরু করি, জেনারেলি আমি তোমারটাও শুরু সেখান থেকে করি। আমি যদ্দূর তোমার ব্যাপারে জানতে পেরেছি যে তোমার শুরুটা সঙ্গে লেখালেখির একটা যোগাযোগ আছে, এবং আমি তার আগে একটুখানি তোমার ছোটবেলা এবং সেখান থেকে কি করে তুমি সিনেমা অবধি এলে, এই জার্নিটা সম্পর্কে একটুখানি বলো। আমার ওই, যদি লেখালেখির কথা বলো, ছোটোবেলাটাও কিন্তু লেখালেখি অধ্যুষিত। আচ্ছা। এবং যদি লেখালেখিটা সরিয়ে দেওয়া যায় তাহলে থেকে যায় পড়াশোনাটা, সেটা থাকেনি, কারণ কমপ্লিটলি খেলাধুলার মধ্যে ছিল। আই ওয়াজ এ ক্রিকেটার। আমি আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে ক্লাব স্তরে ক্রিকেট খেলেছি, এবং এখনও আমি ক্রিকেট খেলি। আমার গাড়ির ডিকিতে ক্রিকেটের কিট রাখা থাকে, এবং আমাদের একটা বন্ধু বান্ধবের গ্রুপ আছে, আমরা রেগুলার টার্ফে খেলি। আচ্ছা। ক্রিকেট খেলাটা আমার ভীষণ পছন্দের জিনিস। খুব টেনশন হলে খেলি, খুব আনন্দ হলেও খেলি। আচ্ছা। আর লেখাটা না স্বভাবের মধ্যে ছিল একদম শুরুতে, যখন ক্লাস 6-7-এ আমাদের ওই বইচি বলে একটা পত্রিকা তৈরি হতো, মফস্বল মানেই তো ওয়াল ম্যাগাজিন। আমি রহরা রামকৃষ্ণ মিশন স্কুল, খড়দা, হ্যাঁ, তো ওই তারপরে আমি মহাজাতি বলে একটা কলেজে পড়েছি। কিন্তু পড়াশোনাটা আমি বললাম যে ওটা নিয়ে আলোচনা করলে পডকাস্টটা কিছু কিছু সময় পজ দিতে হবে, ব্ল্যাক যাবে। কিন্তু লেখালেখিটা ছিল, আর ছিল লিভিং থিয়েটার। খড়দার লিভিং থিয়েটার, তুমি নাম শুনবে। লিভিং থিয়েটারটা না একটা জানলা দিয়ে আমরা দেখতাম। আমাদের পুরো একটা স্টেশন রোডের পাশে একটা স্কুলে, একদম প্রাথমিক বিদ্যালয়, সেখানে লিভিং থিয়েটার প্রবির্ভূহ করতেন। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখতাম, এবং ওটা যে ঠিক নাটক যেরকমভাবে আমি বলছি 80-র দশকের কথা, তো 80-র দশকের নাটক মানেই আমরা দেখেছি স্টেজ, লাইট, ক্রাফট, সেটা নয়। লিভিং থিয়েটারটা না ভীষণ ধুলো বালির মধ্যে দাঁড়িয়ে, ইটের পাজার পাশে দাঁড়িয়ে নাটক হতো, সেগুলো দেখতাম। সেগুলো দেখে আমার ভীষণ টানত। তো খেলাধুলা, লেখালেখি
কিছুটা পড়াশোনা তো বটেই, রামকৃষ্ণ মিশনের রহরা রামকৃষ্ণ মিশন পড়াশোনা ছাড়া তো হয় না, মানে সেসবের সঙ্গেও কিন্তু মিলেমিশে গিয়ে থিয়েটারটা, লিভিং থিয়েটারটা আমাকে বেশি টানতো। আমি লুকিয়ে দেখতাম, আই ওয়াজ নেভার আ পার্ট অফ দ্যাট, কিন্তু আমি লুকিয়ে দেখতাম এবং প্রায়ই দেখতে যেতাম। আচ্ছা, তারই পাশে বইচি বলে একটা পত্রিকা বেরোতো, মানে তুমি জানবে মফস্বল মানে প্রচুর তোমার ওয়াল ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন, বইচি লিটল ম্যাগাজিন ছিল এবং ওয়াল ম্যাগাজিনও তৈরি হতো। বইচি সবাই আমরা হাতে লিখতাম এবং আমরা রহরা রামকৃষ্ণ মিশনে পড়েছি বলেই হয়তো আমাদের বেশিরভাগ যারা বন্ধু বান্ধব তাদের প্রত্যেকের হাতের লেখাই একটা স্ট্যান্ডার্ড হাতের লেখা। আচ্ছা, সেটা মাস্ট হতে হবে, কারণ আমরা হাতে প্রচুর মার খেয়েছি আঙুলে, মানে হাতের লেখা ভালো করার জন্য। তো হাতের লেখা ভালোর ফলে আমাদের লিখতে দেওয়া হতো হচ্ছে ওই পত্রিকাগুলো। এছাড়া আমি রাজনীতি নিজে না করলেও মানে ডাইরেক্টলি কিন্তু দেয়াল লিখতাম খুব। ও আচ্ছা, দেয়াল লেখাটা ছিল। তো যে কোনো ফর্মেই লেখালেখিটা যেটা তুমি বললে সেটা ছিলই। তারপরে শুরু হয় আমার ছোটদের জন্য লেখা। আমি ওই ক্লাস 6-7 নিজের যা, মানে আমার মনে আছে সেই ঝুপ করে বাজ চকচকে সাজ নামলো হঠাৎ চমকে, ঝিলিক আলো যেই তাকালো আকাশ গেল থমকে, ধানের মাঠে রাত্রি হাটে করলো আরি চাঁদটা, অন্ধকারে ঝিলের ধারে মারলো কে খাঁতটা, এমন দিনে মৃত্যু হাতে জম এসেছিস দুর্যা, সুখের দেশে আসলি শেষে যাহ দুঃখ পূর্জা। এই প্রথম আমার কবিতা ছাপা হলো বর্তমান কাগজে। বর্তমান কাগজে একটা ছড়ার পাতা বেরোতো এবং আই ওয়াজ এ রেগুলার রাইটার ওভার দেয়ার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবং কলকাতায় আমরা ওই খড়দা স্টেশন থেকে ট্রেনে করে নেমে শিয়ালদা থেকে গিয়ে ওই বর্তমান কাগজে বসে থাকতাম। শাহানাদি তখন দেখতেন ওই পাতাটা, আমরা দিতে খুব আদর করতেন উনি, মানে আমাদেরকে, আমরা যারা যারা প্রচুর, আমাদের তো মফস্বল থেকে প্রচুর, নদিয়া অঞ্চল থেকে, চাকদা থেকে, কত কবি যারা কবিতা লিখতেন, ছড়া লিখতেন, তারা নিয়ে যেতেন। তো সেই সময় ওইগুলো আমাকে খুব খুব অ্যাট্রাক্ট করতো ওই বিষয়টা। লেখালেখি চলছিল। তারপরে বার্ষিক কবিতা সংগ্রহ বলে একটা তখন খুব নাম করা হয়েছিল, শক্তিদা মানে শক্তি চট্টোপাধ্যায় তাতে লিখতেন, কেতকী কুশারী ডাইসান, এটা খুব নাম করা কবিরা লিখতেন। সেখানে আমার কবিতা ছাপা হয়। দেশ সানন্দায় ধীরে ধীরে কবিতা লিখতে শুরু করি। তো তারপরে ছোটদের লেখা শুকতারা, ছোটদের লেখা কিশোর ভারতী, এগুলোর জন্য কবিতা জমা দেওয়া, আজকালের অফিসের নিচে দাঁড়িয়ে থাকা, এই ব্যাপারটা আমাদের খুব এক্সাইট করতো। লিখে মানে লিখে যে কী হবে সেটা জানতাম না। লিখতে গেলে যে, আর সিনেমা কোনো দিন ভাবিনি। সিনেমা দেখতাম মানে একদম প্রচণ্ড অ্যাকশন ফিল্ম দেখতে ভালোবাসতাম। অমিতাভ বচ্চন গুরু ছিল, কিন্তু কোনোদিনও ওই সিনেমা করার কথা কখনো ভাবিনি। নাটক ভাবতাম আর লেখালেখি ভাবতাম। তো সেই জিনিসটাই চলছে আর কি। এই যে তুমি বললে যে গল্প ছাপা, বর্তমানে কবিতা ছাপা, তো আমি একটা ছোট এক্সপিরিয়েন্স আমার আছে। আমি এবং আমার এক বন্ধু, তারা দুজনে অনেকবার শুকতারায়, তখন একদম ছোট, তখন বোধহয় 12-13 বছর বয়স বোধহয়, তো শুকতারায় দুজনেই অনেকবার অনেকগুলো গল্প পাঠিয়েছি। আমি জানি না, আমরা বুঝতে পারতাম না পৌঁছেছে কিনা। আজকের দিনের মতো তো না মেল করে দিচ্ছি, তো সে গল্প চিঠি আসতো। হ্যাঁ, গল্প একদম মানে প্রপার ফুলস্কেপ খাতায় লিখে, কাগজে লিখে, প্রপার ইয়ে করে, মানে রেজিস্ট্রি করে পাঠানোর ব্যাপার ছিল। এইসব করে একটা গল্প আমার ছাপা হয়েছিল। সেই গল্পটা ছাপার পর, সেটা কোন সময়, এটা হলো বোধহয় 97। হ্যাঁ, সেই সময় ছাপা হয়েছিল। কী যে আনন্দ পেয়েছিলাম ওই ছাপাটা হওয়ার পরে। আমি এবং আমার বন্ধু দুজনেরই ছাপা হয়েছিল, প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম। তো তুমি যে কথাটা বললে, এটা একটা ডিফারেন্ট সময় আমাদের। সেই সময়টা কিন্তু এটা ওয়াজ ভেরি কমন, এবং তোমার যে এই দিকটাও আছে সেটা কিন্তু আমার মানে কোনো আইডিয়াই ছিল না। এবার তারপর এই যে লেখালেখি চলছে, লেখালেখি করতে করতে এই পয়েন্টে, তখন নাটকের কথা মাথায় ছিল তোমার। সিনেমা করবে বা জীবনে কি করবে সেটা কবে ডিসাইড করলে, বা কীভাবে ব্যাপারটা ঘটলো, সিনেমার অবধি এসে পৌঁছলে কী করে? সেটার মাঝখানে আবার অনেকটা জার্নি আছে, কিন্তু সিনেমার কথা তো কখনোই সেটা প্রাথমিকভাবে মাথাতে ছিল না। সিনেমার কোনো আগ্রহও ছিল না আমার কখনো সিনেমা তৈরি করার। কিন্তু আমি ছোটোবেলা থেকে প্রচুর সিনেমা দেখতাম। আমার মানে সবাই, সব বাঙালি সিনেমা দেখেন, মানে আমি একটু হিন্দি ছবি বেশি দেখতাম। এবং সিনেমার ওই মানে নাটকের সঙ্গে কিন্তু তার কোনোই সম্পর্ক নেই। নাটক বা অন্যান্য যা কিছু আমার লেখালেখি বললাম, সিনেমা দেখার একটা আলাদা, তার একটা আলাদা বন্ধুদের গ্রুপ ছিল, আমরা সিনেমা দেখতে যেতাম। তো আমি এরপরে লেখালেখি থেকেই যখন আমি আলটিমেটলি সিনেমাতে ট্রাভেল করার যে তোমার প্রশ্ন, সেটা হলো কিন্তু সেই লেখালেখিকে কেন্দ্র করেই। কারণ লিখতে লিখতে আমার শুরু হয়ে যায়, যেহেতু ছড়া লিখতাম, কবিতা লিখতাম, সেখান থেকে কিন্তু আমি খুব খেলার ছলেই জিঙ্গল লিখতে শুরু করি।
বিজ্ঞাপনের জিঙ্গেল লিখতে শুরু করি, এবং তারপরে সেটা খুব সিরিয়াস হয়ে যায়, কারণ যখন রোজগার করতে শুরু করি, এবং রোজগারগুলো খুব ভালো, মানে বিজ্ঞাপনের রোজগারটা তো খুব বেশি, মানে সাধারণ রোজগারের থেকে একটু বেশি। আমরা এখন একটা চিত্রনাট্য লিখে যে টাকা পাওয়া যায় 2 লাইন 4 লাইন জিঙ্গেল লিখে, তার থেকে তখন আমি বলছি আই এম টকিং অ্যাবাউট 90s, আমি বেশি টাকা রোজগার করতাম। তো কপিরাইটার হিসেবে, কপিরাইটার শব্দটার কোনো রকম কোনো ধারণা আমার ছিল না, হোয়াট ইজ কপি রাইটিং অ্যান্ড অল অ্যাবাউট। কিন্তু কপি রাইটিং শুরু হয় আমার বিভিন্ন কপি, বিস্কিটের, আমি আর নাম করছি না সব কিছু প্রোডাক্টসগুলোর, কিন্তু বিস্কিট থেকে শুরু করে সাবান, আমি বাংলাদেশের প্রচুর বিজ্ঞাপন করা শুরু করি সেই সময়, লেখা চায়ের বিজ্ঞাপন, সাবানের বিজ্ঞাপন, আফগানিস্তানের বিজ্ঞাপন করি আমি। আচ্ছা, হ্যাঁ, হিন্দিতে, এবং হিন্দিতেও আমি লিখতে শুরু করি। আর তার জন্য হয়তো আমার মনে হয় কিছুটা হিন্দি সিনেমার একটা মানে হিন্দি সিনেমার প্রভাব আছে, কারণ হিন্দিতে সামান্যই লেখা, কিন্তু হিন্দি সিনেমার কারণেই হিন্দি লিখতে পারা, এছাড়া তো আমি কখনো হিন্দি শিখিনি। তো হিন্দিতেও বিজ্ঞাপন করি, এবং তারপরে নিয়মিত সেই বিজ্ঞাপনটা আমার ন্যাশনাল লেভেলের বিজ্ঞাপন শুরু করি। আচ্ছা। কিন্তু সমস্যা যেটা হলো, সিনেমাতে আসার ওই জার্নিটার মধ্যেই বলছি গল্পটা, সেটা হচ্ছে যে আমি যেটা লিখতাম, এবং আলটিমেটলি যখন জিঙ্গেল থেকে তার একটা স্টোরি বোর্ড হতো, সেই স্টোরি বোর্ড হয়ে যখন বিজ্ঞাপনটা আমি টেলিভিশনে দেখতে পেতাম, তখন তো ইন্টারনেটের বিজ্ঞাপন ছিল না, বা সোশ্যাল মিডিয়াতে তো এখন বিজ্ঞাপন তৈরি হয় অনেক বেশি সময় ধরে। আমাদের 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ডের যে একটা ডিসিপ্লিন ছিল, সেটা পেরিয়ে এখন 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিটের বিজ্ঞাপন আমিও করি। তো তখন আমি বুঝতাম যে যেটা আমি লিখছি, বা যে চিত্রকল্পটা আমার মাথার মধ্যে রয়েছে বিজ্ঞাপন লেখার সময়, যে প্রোডাক্ট তো ডেফিনেটলি এই প্রোডাক্টটাকে কীভাবে আমি আরও বেশি করে এন্ডর্স করতে পারি, বা সেইটা, কিন্তু সেই গল্পটা যেটা দেখছি আমার লেখার ইনসাইটটার সাথে সেটা মিলতো না, একদম মিলতো না। তখন আমি মনে করতাম যে শুড আই স্টার্ট মেকিং দিস কাইন্ড অফ ফিল্মস। ও আচ্ছা। হ্যাঁ, তো আমার মনে আছে সিল্কের শাড়ির কোম্পানি, খুব নামকরা, কলকাতা এখনও আছে, সেই বিজ্ঞাপন আমি প্রথম করি। বাংলার ঘরে ঘরে উৎসবে উপহারে, সেই ঐতিহ্যের সম্ভার। রূপঙ্কর গিয়েছিলেন, আমারই লেখা, আমারই সুর করা, তখন আমি বিজ্ঞাপনের জিঙ্গেলের সুরও আমি নিজে করে নিতাম। তো সেইটা করার পর সেই বিজ্ঞাপনটা প্রথম শুরু হয় আমার, খুব অল্প টাকার বিজ্ঞাপন ছিল, তখন তো আমাকে কেউ চিনতেন না। সেই বিজ্ঞাপনটা 25 বছর পরে এখনও হলে বাজে। 25 বছর বাদে যদি আমি হিসাব করি, এখনও মাঝে মাঝে আমি বিভিন্ন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে আমি বিজ্ঞাপনটা দেখতে পাই, কিন্তু তার ভিজুয়ালসটা তারা চেঞ্জ করেছেন। তো বিজ্ঞাপন লিখতে লিখতেই আমার মনে হলো যে বিজ্ঞাপনটা বানানো দরকার, ওই বিজ্ঞাপন বানানো শুরু করলাম। তারপরে অ্যাডোলেসেন্স বলে একটা কোম্পানি আমি করি, যেটা আমি এখনও পেরিয়ে ওঠেনি। তো সেই অ্যাডোলেসেন্স নামক কোম্পানি খুলে আমি বিজ্ঞাপন বানানো শুরু করি, এবং সেই কোম্পানিতে ইট ওয়াজ আ প্রোডাকশন হাউস অ্যাজ ওয়েল, এবং আমি দেশের বিদেশের এবং ন্যাশনাল বিজ্ঞাপন, যেটা বম্বেতে গিয়ে আমার পোস্ট প্রোডাকশন শুরু হয়, যেমন বিভিন্ন বড় বড় সংস্থার সাথে আমার অ্যাকাউন্ট তৈরি হয়, মানে তাদের সাথে আমার রেগুলার, সেটা তো আমার তখন তো ফিল্মে বিজ্ঞাপন শুট হতো, মানে অবশ্যই ফিল্মে আমরা সেলুলয়েডে শুট করতাম, এবং সেটার পোস্ট প্রোডাকশনটাও একটা অনেক বড় ব্যাপার ছিল। হ্যাঁ, তখন কিন্তু ওই অ্যাভিডে, বম্বেতে অ্যাভিডেই হতো, আমরা যেমন ফাইনাল কাট করতে করি তখন অ্যাভিডেই বেশি হতো। তখন স্মোক প্রথম এসছে, সেটা আমি পরের দিকের কথা বলছি। স্মোকে করতাম আমরা, বেসলাইট টেসলাইট তখন ছিল না, তো আমরা করতাম। তারপর আমরা কি করতাম, টেলিসিনেতে ট্রান্সফার হতো, কনভার্ট করে টেলিসিনেতে করে আমরা আবার রিভার্স টেলিসিনে করে নিয়ে আসতাম, মানে অনেকগুলো সেটাও হতো, টাইম কোড দিয়ে পরে এডিটও করেছি। মানে ওই ব্যাপারগুলো থেকে টেকনিক্যালি আমরা বম্বের সঙ্গে কাজ করার ফলে রেগুলার কাজ করতাম, তখন মাসে অন্তত 10 থেকে 12টা বিজ্ঞাপন করতাম। হ্যাঁ, যার ফলে হিউজ ওয়ার্কলোড আর কি প্রচুর ছিল, এবং বম্বেতেই বেশিরভাগ সময় থাকা, বম্বের মানে বম্বেতে না, যেটা দেখতাম যে পদ্ধতিতে কাজ হচ্ছে সেই পদ্ধতিটা কিন্তু ঠিক 6 মাস পরে বদলে গিয়ে আবার একটা অন্য পদ্ধতিতে কাজ শুরু হয়েছে, ইভেন ইকুইপমেন্টসের ক্ষেত্রেও তাই। তো তাড়াতাড়ি করে তার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। সেই করতে করতে বিজ্ঞাপন বানাতেই আমাকে একজন বলেন, মানে একটি কোম্পানি, তাদের হয়ে বিজ্ঞাপন আমি করতাম, তারা বলেন যে আপনি একটা সিনেমা বানান। তখন আমি বাংলা সিনেমাটা না ঠিক মানে বানাবার কথা তো ভাবিনি কখনো, আর এখন আমার দর্শকদের আমি হতাশ করতে চাই না, কিন্তু বাংলা সিনেমা দেখতাম না। আচ্ছা, দেখতাম না, কিন্তু আমি প্রথমে বলছি আমি হিন্দি সিনেমার একটু মানে বেশি আগ্রহী ছিলাম, ভক্ত ছিলাম। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, সেগুলো ছিল বেশি।
তো বাংলা সিনেমা করতে হবে। আমি প্রথম থেকেই কিন্তু না এটা কোন সাল? আমার তো 2010 সালে প্রথম, 2010 সালে প্রথম। এটা আমি 2008-এর কথা বলছি, 8-এর কথা। যখন আলোচনা শুরু হলো আমি বলেছি না, বাংলা সিনেমা আমি আগ্রহ প্রকাশ করিনি। বাট তার আগে কি তোমার মাথায় কোথাও কখনো এসছে যে আমি সিনেমা বানাতে চাই? নেভার। আচ্ছা, মানে অ্যাড বানাচ্ছ যখন, তখনও না? আমি যদি ডিরেক্টর হিসেবে বলা হয় আমাকে, আমি মানে কি বলবো, ঘটনাচক্রে ডিরেক্টর। আচ্ছা আচ্ছা, বেশ। মানে আমি ওই বিজ্ঞাপনের নির্মাতা কিন্তু ঠিক ডিরেক্টর হিসাবে বিজ্ঞাপনের সব কাজ করতে হতো, যার ফলে আমি এখনও কিন্তু আমি ট্রলি ঠেলার কাজও করিনি, আমাদের সব কাজ আমি করার চেষ্টা করি, করে নেওয়ার চেষ্টা করি। ঠিক আমি বলছি ডিরেক্টর হিসেবে যেভাবে সিনেমাতে দেখা হয় সেভাবে কিন্তু আমি ডিরেক্টর ছিলাম না, আমি নির্মাতা ছিলাম, কারণ আমার কোম্পানিটাও প্রডিউস করছে ওই বিজ্ঞাপনটা। আর একটা কোম্পানি, যারা একটা বড় কর্পোরেট কোম্পানি, তাদের সাথে ডিল করতে গেলে মানে তোমাকেও সেই কর্পোরেট ভিশনটা রাখতে হবে। তো সেটা ওনারা ব্যবসার মাথাও কাজ করতো। সব মিলিয়ে আমার বিজ্ঞাপন নির্মাতা ছিলাম, পরিচালক ছিলাম না। পরিচালক হয়ে দেখেছি পরে প্রচুর আরাম আদর সব পেয়েছি, সেগুলো কিন্তু তখন ছিল না আমাদের। তো আমাকে প্রথম আমার এক বন্ধু শুভ, ও আমাকে মেট্রো সিনেমা হলে নিয়ে যায়, একটা বাংলা ছবি চল দেখব। এবং তখন মেট্রো সিনেমা হলে সম্ভবত এসি টেসি ছিল, আমার যদ্দূর মনে পড়ছে। তো প্রথম আমি ছবিটা দেখতে, ছবির নাম হচ্ছে চ্যালেঞ্জ। আচ্ছা। রাজ চক্রবর্তী বানিয়েছিলেন, দেব এবং শুভশ্রী ছিল তাতে। দেবের সাথে আমার তখন পরিচয় ছিল না, রাজের সাথে তো নয়। তো চ্যালেঞ্জ ছবিটা যখন আমি দেখি, আমার মনে হলো যে এই হিন্দি ছবির মতো ব্যাপার আছে একটা, সাইলেন্সারটা খুলে এনে মারবে ফাড়বে ব্যাপারগুলো, এটা তো দারুণ। এবং তার পরের দিন হবে, আনন্দবাজারে গৌতম চক্রবর্তী আমার খুব ফেভারিট রাইটার, খুব ভালো লেখেন গৌতম চক্রবর্তী, ওই চ্যালেঞ্জের সমালোচনা লিখলেন, রিভিউ। আজকের দিনের রিভিউর কথা বলছি না, মানে যেটা ইউটিউবে হয় বা সেই রিভিউটা কিন্তু নয়, মানে আমি সেই আলোচনা ঢুকবো না, কিন্তু রিভিউ চ্যালেঞ্জ নিয়ে লিখলেন উনি। ওঠার পরেই মনে হলো যে বাহ, এই ছবিটা আমি বানালে কেমন বানাতাম। আচ্ছা। তখনও কিন্তু জানি না চ্যালেঞ্জ 2টা আমি করব। রাইট, আমিও ভাবতে যাচ্ছিলাম চ্যালেঞ্জ 2 সেই দেবকে নিয়ে, সেই প্রযোজনা সংস্থা SBF ফিল্মস, মানে SBF তো ছিল না, আমরা ভেঙ্কটেশ ফিল্মস বলতাম, শ্রীকান্দা, মণিদা, রানেদা সব একসাথে কাজ করতেন তারা। তখন আমি জানিই না, ভাবতেই পারিনি কখনো চ্যালেঞ্জ 2টা আমি করব। তো এইভাবেই মানে অ্যাক্সিডেন্টালি ফিল্মের ডিরেক্টর। এবং তারপর তুমি বানালে টার্গেট। প্রথম ছবি টার্গেট বানালাম। টার্গেটেই ওই বললাম, আমাদের একটা মাটিতে বসে, কার্পেটের ওপরে বসে লেখার প্রবণতা, ওই লেখাটা নিজেরাই লেখা শুরু হলো। আর ও রাইটার ছিলেন মঞ্জিল, যাত্রা লিখতো তখন, ওরা নতুন ছেলে, সেই ছেলে জয়কে তো আমার বাড়িতে রাখা শুরু করলাম। হ্যাঁ, বাড়িতে থাকতে হবে। দাড়িটা কীরকম হবে সেটা ওই স্টেনসিল, মানে আমরা সেই একে মাঝখানে এতটা মানাবে কি না, কারণ তখন কম্পিউটারটা না অতটা সহযোগী ছিল না আমাদের। 2010-এর কথা বলছো? হ্যাঁ, তখনও কম্পিউটার এতটা ল্যাপটপ ইউজ করতাম, কিন্তু তার মানে ওই রকম না যে একটা দাড়ির 5 রকমের ভ্যারিয়েশন দেখবো একটা হিরোর, চুলের কেমন বিন্যাস হলে ভালো হবে সেটা ছিল না। ছিল যেটা মজার, সেটা হচ্ছে যে স্বপ্ন একটা তৈরি হচ্ছে যে একটা বড় কিছু করব। চ্যালেঞ্জ ছবি দেখেছি, চ্যালেঞ্জের থেকে বেটার কিছু করতে হবে। রাজ চক্রবর্তী কিন্তু তখন আমার আইডল হয়ে গেছে, আমি পরিচয় নেই, কারণ রাজ চক্রবর্তীকে একমাত্র দেখতাম ও টেলিভিশনে টেলিফিল্ম করতো দুর্ধর্ষ। হ্যাঁ, টেলিভিশনে ওর প্রত্যেকটা টেলিফিল্ম, আমার হয়তো এখন নামগুলো মনে পড়ছে না, সেগুলো ওর ভালো লাগতো। আবার সেই সঙ্গে ওরকম একটা তার আগে চিরদিনই বা রাজের প্রতি একটা আমার মুগ্ধতা কিন্তু বরাবরই তৈরি হয়েছিল, এবং ইন্সপিরেশনও বলা যেতে পারে খুব সাইলেন্টলি। কারণ ওই আমি ওকে বলিও মাঝে মাঝে। তো সেই সময় যখন টার্গেট ছবিটা আমাকে করতে দেওয়া হয় এবং চিত্রনাট্য তৈরি হয়, আমি খুব মানে মন থেকে বিজ্ঞাপন বানানোর মতোই প্রতিটি ফ্রেম সেরকম হবে, এবার তার ফলে সময় বেশি লেগে যাচ্ছিল। হ্যাঁ, আর সেলুলয়েডে তখন আমাকে আমার এক বম্বের বন্ধু বলল, মোর উই রিয়ার্স লেস উই টেক। হ্যাঁ, সেইটা করো, তাহলে তোমার ক্যান বেশি খরচ হবে না, কারণ 12,000 টাকা 4 মিনিটের আওয়াজ, 12,000 টাকা। ঠিক। হ্যাঁ, এই মূল্যায়নটা তখন আমি করতেছিলাম। আমি তো বরাবরই প্রডিউসার্স ডিরেক্টর, কারণ নিজে আমি প্রডিউসার বলে, তখন তো আমি বিজ্ঞাপন নিজের কোম্পানি থেকে বানাচ্ছি। তো আমি দেখলাম কিভাবে সেই ছবি ফার্স্ট উইকের ব্যবসা যেটা হলো, সেটা ছবির নির্মাণের যা খরচ তার ডাবল। তাহলে বুঝলাম যে আমার দিয়ে ছবি হতে পারে। ওই ছবির আগ্রহ শুরু হলো এবং সুপারহিট ছবি হতে শুরু করলো। ভেঙ্কটেশ থেকে ডাক পেলাম, সেটাই তো একটা বিরাট বড়। তখন ভেঙ্কটেশ মানে
নাম্বার বিরাট ওয়ান, ব্যাপার, হ্যাঁ, এখনও তাই, এখনো তাই, তখনও ছিল, তখনও তাই ছিল। তো শ্রীকান্তার কাছে বসে সিনেমা আলোচনা করা শুরু হলো। সকাল 9টায় শ্রীকান্দা ডেকে নিতেন, 9:45 ডেকে নিতেন। হ্যাঁ, আমরা দৌড়ে চলে যেতাম, বাড়ির পাশেই ছিল। মফস্বলের ছেলে হলেও কি, আমরা ওই কাজের আনন্দ পাওয়ার ব্যাপার ছিল, যেটা এখনও তাই আছে। তোমার যে প্রথম ছবিটা যখন তুমি বেরোলো, যখন এই যে তুমি বলছিলে বোধহয় অফ ক্যামেরাই বললে বোধহয়, যে ফার্স্ট পোস্টার দেখার যে একটা মানে নিজের ছবি, ডিরেক্টর হিসেবে নাম রাজাচন্দ, এইটা এই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? মানে হ্যাঁ, মানে যখন শুরু হলো পোস্টার, তখন কিন্তু ওইটা ভাবিনি যে নিজের নামটামগুলো। আমার পোস্টার যখন গৌতমদা তৈরি করলো, গৌতম বরার, গৌতমদা পোস্টার তৈরি করলেন, পোস্টার ডিজাইন হলো, ডিজাইন নিয়ে আমরা খুব খুঁতখুঁতে হয়ে পড়লাম, গান নিয়ে খুব খুঁতখুঁতে, কারণ জিৎ গাঙ্গুলিকে পেয়ে গেছি তখন। হ্যাঁ, গান লেখা সব কটা গানই আমার লেখা ছিল, আর প্রিয়দার একটা গান লেখা ছিল, বাকি গান আমার লেখা ছিল সব কটা। তো ওই গান এবং পোস্টার নিয়ে সিনেমাটার মধ্যেই ঢুকে গেলাম, বুঝেছো তো? হ্যাঁ, এবং সেটা যে আমার সিনেমা, সেটা কিন্তু আমার অতটা মাথা কাজ করছে না, এই সিনেমাটার মধ্যে থাকতে হবে। বেশ, হ্যাঁ, ওই যে বললাম আমি, ওই জায়গাটা হচ্ছে যে আমরা যখন বিজ্ঞাপন বানাচ্ছি কোনো একটা কর্পোরেট কোম্পানির, আমরা নির্মাণ করছি, কে কী করছি সেটা বড় কথা, কেউ উইকেট কিপিংও করতে পারি, কেউ লংয়ে ফিল্ডিং করতে পারি। তো সিনেমাটা যে আমার, সেটা কিন্তু আমি অতটা বুঝতাম না, যে আমাদের সকলের, সবার একটা সিনেমা, সেইভাবে আমরা করছি। এবং সিনেমার আনন্দটা তুমি তখন পেয়ে গেছো। সিনেমার আনন্দ তো পাচ্ছি বলেই সবার সঙ্গে সব রকমের সহযোগিতা। আমার ক্যামেরাম্যান, আমার মিঠুন চক্রবর্তী, আমার প্রথম ছবির মানে একজন ওরম জলজান্ত মিঠুন চক্রবর্তীকে আমি ছবিতে পাচ্ছি। তার আগে সবাই বলেছে চোখের দিকে তাকানো যায় না, তুই যাবি তোকে উড়িয়ে দেবে, এইসব ভয় তো আমার মাথার মধ্যে ছিল। ঠিক উল্টোটা হলো, মিঠুন চক্রবর্তী আমাকে যে শিক্ষাটা দিয়েছিলেন, যে এখনও আমি আমার অ্যাসিস্ট্যান্টদের সেই শিক্ষা দিই বা বলি অ্যাটলিস্ট, সেগুলো করতে করতে সিনেমাটা আমার টের পেলাম হচ্ছে প্রথম, ওই তোমার প্রশ্নের উত্তর, যে প্রথম হোর্ডিং দেখে, পোস্টারও ঠিক না, হোর্ডিং। আমাদের ছবিটা বিজলিতে লেগেছিল যদ্দূর মনে পড়ছে। তো বড় একটা হোর্ডিংয়ে খুব বড় করে রাজাচন্দ, আর ঠিক দেখে আমার মনে হচ্ছিল বর্তমানে আমার যখন রাজাচন্দ ছোট করে লেখা থাকতো। তো ওই নামের প্রতি বা সিনেমাটার নির্মাতা এবং পরিচালক হিসাবে আইডেন্টিফাই করা নিজেকে, সেটা থেকে। এবার তারপর তুমি তো একটা ছবি বানালে, তো অবশ্যই তোমার প্রথম থেকে যে ভালো লাগা সিনেমাগুলো, সেগুলো মোটামুটি সবই হিন্দি কমার্শিয়াল সিনেমা, তাই বলছিলে? বেশিরভাগ ওইরকমই, ওই ধরনের সিনেমা আমাদের ছোটোবেলার সবার বোধহয় তাই। কারণ আমার ছোটোবেলাটায় আমি অমিতাভ বচ্চনকে কম পেয়েছি, শাহরুখ খানকে বেশি পেয়েছি। আমার জন্মটা একটু বোধহয় পরে তোমার, এবার পেয়েছি তাই। কিন্তু আমার এখন অবধি মনে পড়ে যে ওই আমরা কিন্তু ফ্যাসিনেটেড হয়েছিলাম ওই সিনেমাগুলো দিয়েই। তখন কিন্তু আমার, তখন যদি কেউ আমাকে ওই দুপুরবেলায়, রোববার দিন দুপুরবেলা যে রিজিনাল সিনেমাটা দেখানো হতো, সেটা দেখতাম আমি ঠিকই, কিন্তু এন্টারটেন কিন্তু আমি হলে গিয়ে শাহরুখ খানের সিনেমা দেখেই হতাম তখন। মানে ওইটাই ছিল আমাদের লাইফ। এবার তুমি যে এই যে সিনেমা বানানো শুরু করলে, এবং তারপর একটার পর একটা, এবার তারপর চ্যালেঞ্জ 2 হলো, ফাইটারের পরে কি হলো? সেকেন্ড ছবি মিঠুনদার সাথে লে হালুয়া, তারপরে করলাম জানেমান বলে একটা ছবি সোহম এবং কোয়েলকে, তারপর চ্যালেঞ্জ 2 করলাম, তারপরে লাভেরিয়া, রংবাজ, একের পর এক ছবি। এবার এই যে কন্টিনিউয়াসলি তুমি ছবি করে যাচ্ছ, এবং তুমি বুঝতে পারছো যে আমি এই মুহূর্তে এই যে বাংলা পুরো ইন্ডাস্ট্রির যে কাজ হচ্ছে, তুমি কন্টিনিউয়াসলি অনেকগুলো ছবি করেছো সেই সময়। বেশ, মানে তোমার নাম, আমরাও যখন আমিও 2010 থেকে শুরু করি অ্যাকচুয়ালি ছবি বানানো, কিন্তু আমরা বুঝতে পারছি যে একজন পরপর ছবি করে যাচ্ছে এবং বেশ মানে ঠিকঠাক ছবি করছে এবং লোকজনের পছন্দ হচ্ছে। সবচেয়ে সাকসেসফুল ছবি বোধহয় তোমার রংবাজ, ব্যবসার নিরিখে সবচেয়ে সাকসেসফুল। এবার এই যে তুমি কন্টিনিউয়াসলি ছবি করে যাচ্ছ, এর মাঝখানে তোমার মধ্যে কি কোনো ইন্টারনাল পরিবর্তন হচ্ছে অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিল্ম মেকিং? মানে আমি বলছি যে মেকিংয়ের জায়গা থেকে তুমি কি আস্তে আস্তে নিজের মধ্যে কিছু, এই জিনিসটা আমি একটু আরেকটু বেটার বুঝলাম, এই জিনিসটা আরেকটু বেটার বুঝলাম, এটা কি হচ্ছিল? গত পরশু, আমি জানি না তোমার প্রশ্নটা তুমি কেন করলে, তুমি করলে এই কারণেই যেহেতু তুমি একজন পরিচালক বলে। গত পরশু দিন আমি আমার একজন খুব ক্লোজ মানুষকে বলছিলাম যে আমার এখন 29টা সিনেমা হয়েছে হিসেব মতো। 29টা সিনেমা, 29 ফিল্মস, ইটস এ হিউজ নাম্বার। হ্যাঁ, তো 29টা সিনেমা, 29তম সিনেমার কথাই যদি বলি, 29তম সিনেমা আমার এই পুলিশ ছবি, যেটা টোটা রায়চৌধুরীকে নিয়ে করলাম, সেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি।
আর তার আগে করলাম হালুম, যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে। প্যাটার্ন অফ ফিল্ম মেকিং বলবো না, কিন্তু যে বোধের কথা বলছো যে এটা এরকম নাকি, ও আচ্ছা এরকম হলে এরকম হয়, ওটা প্রত্যেকটা ছবির ক্ষেত্রে হয়, মানে নিয়ম করে হয় আমি দেখেছি। এবং সেটা এমন জিনিস হয় যেটা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারি না। আচ্ছা তোমার সাথে শেয়ার করলাম, তোমার মধ্যে এই প্রশ্নটা এসছে, মানে তোমার ডেফিনেটলি হয়েছে তোমার চলনের মধ্যে দিয়ে। আমার কিন্তু এটা নিয়ে একটা নতুন নতুন যাপনও তৈরি হচ্ছে। আমার নইলে আমি হালুম করতাম না। আমি যখন অসুস্থ হয়ে হালুমের কথা ভাবলাম, তখন কিন্তু হালুমের কথাটা মাথায় আসতো না। এবং করতে করতে টেকনিক্যালিও অনেক জিনিস আমি আবিষ্কার করেছি। হ্যাঁ, আমরা তো বলি টেকনিক্যালি ইউ আর ভেরি স্ট্রং, হ্যাঁ বলি কিন্তু অনেক জায়গায়, রাইট? আমাদের কাছে মানে একটা ছবি তৈরি করতে গেলে টেকনিক্যালি, যেটা একটা সিন শ্যুট করতে গেলে টেকনিক্যালি যে স্কেপটা মাথায় রাখতে হয়, আর ডিরেক্টরকে তো ভীষণ স্মৃতিশক্তি খুব, মানে বুঝতে পারছো, আজকে এটা করলাম তার উল্টো তুমি খুব ভালো করেই জানো বিষয়টা। কিন্তু পুরো জিনিসটার মধ্যে না আমি অনেক কিছু আমার রিয়েলাইজেশন হয় যেটা আগে হয়নি, প্রতিনিয়ত হতে থাকে এটা। তো এটা একটা খুব ভালো প্রশ্ন, আমি আজকে মানে তোমার সাথে শেয়ার করে আনন্দ পেলাম। হ্যাঁ, এবং আমারও মনে হচ্ছে যে প্রত্যেকটা এটা হবেই, মানে এটা যদি কেউ কাজ করা শুরু করে, তার মধ্যে তুমি এতগুলো ছবি করেছো, 29টা সিনেমা, ইটস এ হিউজ নাম্বার দাদা। মানে এতগুলো ছবি করা, এরকম অনেক পরিচালক আছে যারা সারা জীবনে 29টা ছবি করেনি, এরকম পরিচালক আছে। তো এই যে এতগুলো ছবি, এই যে এতগুলো সিনেমা, এবং সবগুলো সিনেমাই একটা পয়েন্টে টিপিক্যাল, তুমি যে একটু আগেই বললে যে আমি পুলিশ বলে ছবিটা করলাম, সেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল সিনেমা। তুমি যখন শুরু করেছো তখন কিন্তু কমার্শিয়াল সিনেমা, প্যারালাল সিনেমার একটা ডিফারেন্স ছিল। কারণ তখন ঋতুদা একরকম ছবি করছে, মানে তার আগে থেকে শুরু করেছে, সেটা একটা ধরনের ধারা তৈরি হয়েছে। আরেকটা ধারা আছে সেখানে, মানে বেশ দারুণভাবে লোকজন এনজয় করছে এই ধরনের সিনেমা। মানে আমি বলছি তোমাকে, চ্যালেঞ্জ 2 বলো বা রংবাজ বলো, সেই সময় যথেষ্ট বড় কমার্শিয়াল সাকসেস যাকে বলে, সেই সব সাকসেসও তুমি দেখেছো। এই যে কমার্শিয়াল সিনেমা থেকে বিষয়টা বদলে গিয়ে একটা কিরকম যেন একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছে আজকে। তুমি তো এই জার্নিটাও দেখেছো, এই থ্রু আউট দিস টাইম তুমি তো এই জিনিসটাও দেখেছো যে সিনেমাটা না আস্তে আস্তে বদলাচ্ছে। আমি যে চেঞ্জের কথাটা তোমাকে বললাম, যে বোধের পরিবর্তনটা, এই বোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তো পরিবেশটাও পরিবর্তিত হতে হতে গেছে। কমার্শিয়াল সিনেমা একটা পয়েন্টে, রিমেক সিনেমা আর চলবে না। একটা পয়েন্টে বাজারটা খুলে গেল, সবাই সাউথ ইন্ডিয়ান ছবি দেখে ফেললো, তখন বললো আচ্ছা এটা তো, তুমি রিমেক সিনেমাও করেছো, বেশিরভাগটাই রিমেক সিনেমা করেছো। এবার এই যে একটা অন্য চোখে দেখা শুরু হলো, মানে আমি বলছি ইনক্লুডিং রাজ চক্রবর্তী, তোমার নাম রাধাচন্দ্র, আরও কয়েকজন নাম আছে যাদেরকে দেখা শুরু হলো, এরা তো রিমেক সিনেমা বানায়। এই পরিবর্তনটাও তো হয়েছে। এই পরিবর্তনটায় তুমি কি করে অ্যাডপ্ট করেছো? আমার মনে হয় যে এই পরিবর্তনটা না ঠিক কী পরিবর্তন সেটাও কিন্তু তোমার প্রশ্নের মধ্যে নেই, তার কারণ আমরা সবাই হাত রাখছি এটা। ঠিক কিসের পরিবর্তন? ঠিক প্রথম কথা হচ্ছে যে সিনেমাটা তৈরি হয় লগ্নি দিয়ে, লগ্নি যারা করেন তাদের বোধের একটা ব্যাপার আছে, ঠিক তারা কি চাইছেন তাদের ওপর, দর্শকের ওপর কিন্তু বিষয়টা সেইভাবে ডাইরেক্টলি এই কারণে নির্ভর করেন। আমি বলছি দর্শক যেটা চাইছেন সেটা তো তুমি আমি আমার প্রযোজক অভিনেতা অভিনেত্রী সবাই দিতে চাই, তাহলে দিয়ে উঠতে পারছি না কেন? তাহলে আমাদের পরিবর্তন করতে হচ্ছে কেন? তার মানে আমরা বুঝে উঠতে পারছি না, আমরা যেটা করছি সেটা সোল কানেকশন হচ্ছে না। একদম সেই আত্মিক যোগাযোগ বা কানেকশনের জায়গাটা যদি আমরা না খুঁজে পাই, তখনই আমরা একটা হেজি, একটা ব্লার দুনিয়ায় ঘোরাফেরা করছি, যার ফলে এই প্রশ্নটা তোমায় আমায় করতে হচ্ছে। আমিও যে সঠিকভাবে বুঝে গেছি বিষয়টা তা নয়, কিন্তু এই পরিবর্তনটা যে হচ্ছে, সবাই যে এই জায়গাটায় এই প্ল্যানেটটার মধ্যে ঘুরছে, আমি সেটা দেখতে পাচ্ছি চোখে। আমি ব্যক্তিগতভাবে যখন একলা থাকি, যখন আমি একলা ডিসিশন নিই, যে ডিসিশনটায় নিজের টাকাও কিছুটা খরচ করে এবং আমার এক প্রিয় বন্ধু তারা মিলে একসাথে হালুম নামক একটা ছবি করতে চাই বা করতে চেষ্টা করি, তখন কিন্তু ওই উত্তরটা আমার কাছে পাওয়া হয়ে যায়। যে কেন? প্রথম কথা হচ্ছে যে আমার প্রত্যেকেরই, কেউ অস্বীকার করতে পারবেন না যারা ছবির সঙ্গে জুড়ে আছেন, যে আমাদের উদ্দেশ্য সব মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে পৌঁছানো। 100% আমাদের থট, আমরা যা ভাবনা চিন্তা সেটা প্রতিস্থাপিত করব যারা দেখবেন বা শুনবেন, যারা আমাদের ভালোবাসবেন, তাদের ভালোবাসা পাবো, তাদের সমর্থন পাবো। সেইটা যেখানে যেখানে পাচ্ছি না, দর্শকদের তো আমরা অফিশিয়ালি
দর্শকদের তো আমরা কখনো বলতে পারবো না যে আপনাদের দোষে পাচ্ছি না, একদম না। তাহলে তো দর্শক আরও আমাদের দূরে করে দেবেন। বিষয়টা তাও নয়, দর্শকদের কাছে আমরা সঠিক জিনিস নিয়ে যেতে পারছি না, এই ব্যাপারে আমি একদম একমত সকলের কাছে। আমরা তাহলে প্রতি মুহূর্তে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট করতে হচ্ছে, সেই এক্সপেরিমেন্ট করার জায়গাটাও কিন্তু নেই। এখন তুমি ভালো করে দেখো, একটা ট্রেন্ড হতে শুরু করে, মানে ধরো একটা গোয়েন্দা রহস্য রোমাঞ্চ, সেই বিষয়টা যদি কেউ একটা ছবি কানেক্ট করে যায় দর্শকের সঙ্গে, দেখবে 25টা লগ্নি তার উপরে হচ্ছে। একটা ভূতের ছবি কানেক্ট করতে দাও, দেখবে 25টা লগ্নি তার, সবাই কিন্তু ভয়ে, সবাই ইনকনফিডেন্ট। আমি লগ্নিকারী যারা আছেন, যারা টাকা লাগাচ্ছেন ছবিতে বিজনেসের জন্য, তারা তো সম্পূর্ণ ব্যবসার জন্য করছেন, এরকম তো নয় তারা মানে অরুণাভকে একটা ছবি বানাতে ভীষণ আনন্দ পেলেন, রাজাচন্দ্র তুমি আমার 2 কোটি টাকার ছবি ভীষণ আনন্দ পাচ্ছি আমি, তা নয়, তারা ব্যবসা করার জন্য করছেন। তো তারা সেই ব্যবসাটা করার জন্য খুব সাবধানী হয়ে পড়ছেন, এটা কিন্তু আগে ছিল না। আগে দুরকমই, গৌতম দা যে ছবিটা বানাতেন তার যে লগ্নি করতেন, তারা তাদের একটা মনোভাব পোষণ করতেন, আর সেই সঙ্গে সব রকমের ছবি হতো, কমার্শিয়াল ছবি হতো, যেটা মাসে। আজকেও আমি বলছি, আমি রিমেক ছবি যেটা মানে করেছি, যেরকম তাতে আমি একটু অনুতপ্ত নই, আমি আই হ্যাভ এনজয়েড মেকিং দ্য ফিল্মস। তাতে নো এন্ট্রি নামক ছবি, যেটা আমার মনে হয় বেশিরভাগ দর্শকই দেখেছেন যারা সিনেমা দেখেন, তা সত্ত্বেও আমাকে যখন SBF বলেছিল, আমি কেলোর কীর্তি করেছিলাম। আমি হলে গেছি যিশুকে নিয়ে, আমি গেছি সিঙ্গেল স্ক্রিনে, আমি দেখেছি এর পরের ডায়লগটাও দর্শক জানে, কিন্তু দে আর এনজয়িং, ছবির ব্যবসাও হয়েছে। কিন্তু তারপরেও আস্তে 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 কনফিউশনটা তৈরি হচ্ছে, এর মধ্যে কিছুটা মিডিয়ার সমস্যা আছে, আর গ্রাস করেছে এটাকে আরও কনফিউজ করতে, আরও ব্লার করতে সোশ্যাল মিডিয়া। কিছু মনে করো না যদি আমরা সোশ্যাল মিডিয়াতেই আলোচনা করছি বসে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার জন্য। সোশ্যাল মিডিয়া যদি তোমাকে কোনো নিয়ম ঠিক করে দেয় এবং সেই নিয়মে যদি চলতে শুরু করো, সেটাও কিন্তু খুব সীমিত সময়ের জন্য আমি মনে করি। আই অ্যাম নট অ্যাফ্রেড অফ দিস, আই অ্যাম অ্যাবসলিউটলি নট অ্যাফ্রেড অফ দিস। কারণ আমি যেভাবে, যে মিডিয়াতে আমার জিনিসটা আমাকে ঠিক করে দেওয়া হয় যে এরকম কেন করলো, এরকম হওয়া উচিত, সে কিন্তু কোনো দায় নেবে না। ঠিক, একদম তার কথা মতো কোনো কিছু হবে না। একদম তোমার বোধ, তোমার মাথা থেকে তুমি যখন লিখবে গল্পটা, যখন যে গল্পটা তোমার ছাপা হয়েছিল, সে গল্পটা কেউ তোমায় বলেননি এরকম গল্প লিখতে, তুমি লিখেছিলে, তোমারটা যিনি ছাপিয়েছেন তার সাথে কানেক্টেড হয়েছিল, অর্থাৎ বেশিরভাগ তার সাথে আবার দর্শকদের বা পাঠকদের কানেকশন ছিল, সেই জন্য তোমার গল্পটা হয়েছে। আমার ধারণা এরকম দিন আবার খুব শীঘ্রই ফিরে আসবে। হ্যাঁ, এবার তোমার এই কথাটাতে আমাকে যদি একটা কনক্লুড করতে, আমি তোমাকে, আমার একটা জিনিস মনে হয়, সেটা হলো যে কোনো পরিচালক, সে যদি একটা গল্প স্ক্রিনে বলতে পারে, সেটা রিমেক হোক, সেটা নতুন হোক, সেটা পুরনো হোক, হোয়াট এভার দ্যাট ইজ, সে যদি কনভিনসিংলি সেই গল্পটা বলে দিতে পারে। কারণ এরকমও অনেকবার দেখা গেছে বলিউড রিমেক করেছে তেলেগুর বা তামিল সিনেমার বা সাউথের সিনেমার, অনেক করেছে, সেগুলো কোনো কোনো সময় কানেক্ট করেছে, কোনো কোনো সময় করেনি। বাংলাতেও তার উদাহরণ আছে। তার মানে শুধু রিমেক ছবি বানানোটাই তো বড় ব্যাপার নয়, রিমেক করলেই তো হলো না, এই রিমেকটা কানেক্ট তো করতে হবে লোকের সঙ্গে। তাহলে একটা ফ্যাক্টর, তুমি যে ফ্যাক্টরটা বলছো, ওই ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, যে একজন স্টোরি টেলার আর একজন গল্প শোনার লোক মানে দর্শক, এই দুজনের কানেকশনটা তো হতে হবে। আর আমার মনে হয় সেটাই কম হচ্ছে আজকাল। কারণ তুমি যে কনফিউশনটার কথা বলছো, সেই কনফিউশনে সবাই আছে যে কোনটা চলবে। আমার যেমন, আমি একটা জিনিসে বিশ্বাস করেছি এখন এই মুহূর্তে, যে যেটা আমার ভালো লাগবে অ্যাজ দর্শক, আমি যেটা সবচেয়ে বেশি এনজয় করব, আমার মতো অনেক দর্শক আছে এই পৃথিবীতে। তো তার মানে আমি যদি সত্যি সত্যি এনজয় করতে পারি, আমি নিজেকে ভুল বোঝালে হবে না যে তুমি যা লিখেছো দারুণ লিখেছো, সেটা করলে হবে না। অনেস্টলি যদি আমার খুব এনজয় করতে ভালো লাগে, যেমন তুমি হালুম বানিয়েছো, তুমি কি পার্সোনালি তোমার এই গল্পটা তো তোমাকে আগে তো দর্শক হিসাবে কানেক্ট করেছে, তারপর তো তুমি গল্পটা বানিয়েছো। আমার মনে হয় এই কনফিউশনটা থেকেই আমাদের কোথাও একটা ইন্ডাস্ট্রিকে বেরোতে হবে। এবং তারপর আরেকটা জিনিস হয়েছে, সেটা জানি না, তোমার বক্তব্যটাও জানতে চাইবো। এটা হলো একটা পয়েন্টে না, শহুরে দর্শক কমার্শিয়াল ছবিকে বা পপুলার কালচারকে একটু ডিনাই করা শুরু করলো। শহুরে দর্শক ঋতুপর্ণ ঘোষের ছবি দেখো মানে তুমি শিক্ষিত, তুমি কমার্শিয়াল ছবি দেখো মানে তুমি অশিক্ষিত, এই একটা ডিফারেন্সিয়েশন তৈরি করা শুরু করলো। তুমি যে সোশ্যাল মিডিয়ার কথা বলছো, তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে আছে। এই যে সোশ্যাল মিডিয়া বা এই যে একটা শ্রেণীর মানুষ, যে আরবান অডিয়েন্স, তারা যে
একটা পয়েন্টে শিক্ষিত দর্শক হিসেবে আমাদের এই ছবিগুলোই দেখা উচিত, বা এই ছবি দেখলে তুমি একটুখানি বুদ্ধিমান দর্শক, তুমি আবার চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দেখে ভালো বলছো ভাই, তোমার সাথে কথা বলা যাবে না, এই একটা শ্রেণী কিন্তু তৈরি হয়েছিল এবং এরা কিন্তু ডিফারেন্সিয়েশন করেছিল, একটা এখনও আছে সেই ডিফারেন্সিয়েশনটা। এখনও এরকম অনেক মানুষ আছে যাদের সিনেমা ভালো না লাগলেও তারা এমন কিছু সিনেমা অনেকে ভালো বলছে বলে তারাও ভালো বলে, আজকের দিনেও এটা আছে। তোমার কি মনে হয় না যে এইটা একটা খুব বড় ভুল হয়ে গেছে সবার মিলে? না, প্রথম কথা হচ্ছে যে সিনেমাটা যখন তৈরি হবে, আমি আবার ওই সোর্স সাথে যেতে চাইছি, দর্শকের চাহিদা বা দর্শকদের ভালো লাগার কথা আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, আরবান দর্শক এটা পছন্দ করেন, আর মাস যারা রেস্ট অফ বেঙ্গল আমরা যেটা বলে থাকি তাদের জন্য এটা একটা একই প্রকাশনা সংস্থা থেকে দেশ তৈরি হয়, আবার আনন্দলোকও হয়। এক্স্যাক্টলি, তাদের উদ্দেশ্য কিন্তু দুজনকেই কেটার করা। একদম। সিনেমা আমি যে সমস্ত হাউস থেকে সিনেমা করা শুরু করেছি তারাও কিন্তু সেই জিনিসটা করতেন, তারাও সেই একই জিনিস করেছেন। অপর্ণা সেন সেই হাউস থেকে ছবি করছেন, আবার রাজ চক্রবর্তী, রাজাচন্দ, রবি কিনাগি, রাজীব, কমার্শিয়াল ছবি তখন আমরা মেইনলি করছি। তার মানে কি, তারা তো তখন সেই আরবান দর্শকদের ভয়ে ভীত ছিলেন না, ঠিক ছিলেন না তো নিশ্চয়ই, কারণ তাদের জন্য তারা ছবি দিচ্ছেন, আবার রেস্ট অফ বেঙ্গল মাসের জন্য বা যারা একদম সাধারণ মানুষ, যারা সাধারণ এন্টারটেনমেন্ট চান তাদের জন্য দিচ্ছেন। তার মানে তারা ওই প্যারালালটা মেনটেন করছেন। তাহলে এই কনফিউশনটা কখন তৈরি হয়? এক্স্যাক্টলি যখন কমার্শিয়াল ছবি করাটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, তাহলে আমি ধরে নিতে পারি কনফিউশনটা সর্বস্তরে তৈরি হচ্ছে। যে আমি তো আরবান দর্শককে কখনো ভয় পাইনি, তাদের জন্য তাদের খোরাক, যেটা মানসিক খোরাক, সেটা আমি দিয়েছি। ঠিক আছে, আমি আবার এত বড় একটা দর্শক পড়ে রয়েছে যারা, তাদের জন্য আমার যে কোনো ব্যবসায়িক মনোবৃত্তি থেকে হোক বা আমাকে করতে হবে, সিনেমার এন্টারটেনমেন্ট এর কথা মাথায় রেখে আমাকে ছবি করতে হয়েছে, সেটাও করেছি। তো হঠাৎ করে কমে গেল কেন? কমে গেল কারণটা হচ্ছে, মানে অনেকগুলো কারণ, আমি অবশ্যই বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে এই যে এত বড় একটা বিশ্বায়ন হলো, এত বড় এই যে ইন্টারনেটের কথা তুমি বলছো বা তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছো, প্রত্যেকে না আমরা খুব ডাইরেক্টলি একটা ছবিকে ডিসকার্ড করা শুরু করলাম, সব রকমের ছবিকে ডিসকার্ড করা শুরু করলাম, এবং এটাই প্রযোজকরা বিশ্বাস করা শুরু করলেন, দর্শকরাও বিশ্বাস করা শুরু করলেন। দেখো, আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা চটুল গান যদি তুমি বলো, যেটা একদম বিশ্বকর্মা পুজো বা ভাসানে চালানো হয়, সেই গানটা আমি 5 স্টার হোটেলের পার্টিতে দেখেছি বা শুনেছি তাদের সেই গানটা নিয়ে সেলিব্রেট করতে। সো কোথাও কিন্তু সেই ব্যারিয়ারটা নেই, ব্যারিয়ারটা তৈরি করে রাখা হয়। আমার খুব বিনীত একটা, মানে বিনীতভাবেই বলতে চাই আমি বিষয়টাতে, তাতে মিডিয়ারও একটা পোলারাইজেশনের ব্যাপার আছে। পোলারাইজেশনটাই কিন্তু হয়েছে, যে আমার মনে আছে একটা আর্টিকেল পড়েছিলাম যে লেখাপড়া করে যে সেই ভালো ছবি বানায়। মানে রবীন্দ্রনাথকে ডিসকার্ড করছি তো আমরা এমন কিছু বলছি যে একটা বেসিক্যালি একটা সূত্র বা একটা মাপকাঠি তৈরি করার কথা বলছি, যেটা শিল্পে একদম, এটাকে যদি তোমার সত্যি সত্যি শিল্প যারা মনে করেন, অবশ্য করতেই হবে, কিছু করার নেই। কারণ আমি এরকম বিশ্বের প্রচুর ছবি আছে যে ছবিগুলো যিনি বানিয়েছেন ভাবাই যায় না তিনি এই ছবিটা বানিয়েছেন। একদম। তো ওই রকম ধরনের জিনিস যখন, এটাই জাজমেন্টাল, আমরা ভীষণ জাজমেন্টাল, তাই সবাই ভয়ে আছি, ভীতু। তার ফলে ব্যবসা হচ্ছে না, আর ব্যবসা না হওয়ার পেছনে শুধু এটাই কারণ না, ব্যবসা না, আরও ইনফ্রাস্ট্রাকচার অফ আমাদের সিনেমা হাউসেস, অনেক রীতি দেখছো তো, অনেক এখন ডিজিটাল কস্ট কমছে, এবং আস্তে আস্তে ব্যবসা, এটাই হতে পারে না যে এটাই সামগ্রিকভাবে যেটা হয়ে আছে সেটাই হয়ে যাবে, তা নয়। এটা ডেফিনেটলি চেঞ্জ আসবে বলে আমার মনে হয়। এটা শিওর, তুমি এই বিষয়ে হোপফুল? শিওর। কারণ এন্টারটেনমেন্ট থাকবে, শহুরে দর্শক থাকবেন যারা রবীন্দ্রনাথ পড়েছেন, তারা ডেফিনেটলি থাকবেন, তাদের পছন্দ মতো ছবিও তৈরি হবে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের যে ছবিটা, তাদের পছন্দ মতো যে ছবিটা তৈরি হবে, সেটা রেস্ট অফ বেঙ্গলেরও পছন্দ হোক না কেন, কারণ সকলেরই তো টেস্ট বদলাচ্ছে আস্তে আস্তে ধীরে। গ্লোবালাইজেশন তো সবার সঙ্গে হচ্ছে, তো সকলের সঙ্গে হওয়া উচিত। এই পোলারাইজেশনটা আগে বন্ধ করতে হবে। আমাদের দরজাটা যদি আরও বেশি করে খুলে দেওয়া যায়, আমি বলছি যে বীরভূম, প্রত্যন্ত, ডোমকল, আমার যারা দর্শক, আমরা তো 2টো জামা নিয়ে যেতাম যখন হল ভিজিটে যেতাম। এখনও দেখি সবাই হল ভিজিটে যান, আমরাও হল ভিজিটে যেতাম, কিন্তু পরিচালক আমি হিরো নই, হিরোইন নই, আমার তো জামা ছেড়ে দেওয়া হতো যে দাদা কী বানাইছেন এটা।
হ্যাঁ, তো আমার দুটো জামা এক্সট্রা নিয়ে যেতে হতো তার ফলে। তো সেই দর্শকটা কি তার যে আমি বলবো আবেগ, সে আবেগটাকে কি আমরা অস্বীকার করতে পারি? না, অর্থাৎ একদমই পারি তা না। না, তোমার এন্টারটেনমেন্টের বিষয়টা একটু আলাদা, তোমারটা আমরা এখন বানাচ্ছি না। এটা তো করতে পারি না। আমরা বালিগঞ্জের যিনি দর্শক আছেন তার এন্টারটেনমেন্ট বানাচ্ছি, সেটা কখনোই চিরাচরিত হতে পারে না। একটা ছোটোখাটো এখন সাময়িক ভাবনা, সাময়িক একটা চিন্তা, দুশ্চিন্তা তো বটেই, সেটা আছে অনেকের, কিন্তু আমি এটা নিয়ে ভীত নই। আমার আরেকটা জিনিস মনে হয় দাদা, সেটা দেখো তুমি তোমার একমত কিনা, সেটা হলো একটা পয়েন্টে যখন কমার্শিয়াল ছবি, সেই অর্থে তো এই কমার্শিয়াল টার্মটাই আমার ভালো লাগে না। প্রথম কথা, এই কমার্শিয়াল ছবি বলে যেটা জেনারেলি মিন করা হয়, দ্যাটস এ রং ওয়ার্ড বলে, রং আইডিয়া বলে মনে হয় আমার। বিনোদন ধর্মী ছবি, বিনোদন ধর্মী ছবি বা বিনোদন তো সবাই দেয়, আমি বলছি সবার যে ভালো, মানে বেশিরভাগ মানুষকে বিনোদন দেওয়ার মতো ছবি, বিনোদন দেওয়ার মতো ছবি। এবং সেই ছবিটা আলটিমেটলি, সেই ছবিটা যদি কেউ খুব হার্ট থেকে বানায়, তাহলে হার্ট অবধি পৌঁছায়। এবার ধরো এমন কিছু বিষয়, যে বিষয় ধরো তুমি বলছো যে একটা কলকাতা শহরের ক্যাফে, সেই ক্যাফেতে বসে একজন প্রেমিক প্রেমিকা তাদের দুঃখের কথা বলছে, তারা কোনোদিনই সে দুঃখের কথাটা জোরে বলবে না, কারণ তার আশেপাশে অনেক লোক আছে, এটা তাদের পরিবেশ, এটা তাদের লাইফ, তারা এরমভাবেই জানে। এই ঘটনাটা যখন একটা পুরুলিয়ার মাঠে ঘটবে, দুজন প্রেমিক প্রেমিকা কথা বলবে, তারা চিৎকার করে কথা বলবে, কারণ তাদের ইমোশনটা অতটাই হাইটেন্ড সেই সময়, কারণ তাদের পরিবেশটা ওরকম। একদম দুটো পৃথিবী আলাদা, এই দুটো পৃথিবীর কথা, কোন পৃথিবীর কথা বলা হচ্ছে সেটাই তো কানেক্ট করবে মানুষকে আরেকটা মানুষকে। মুশকিলটা কি হয়েছে রাজাদা, যেটা আমার মনে হয়, সবাই না শহর কেন্দ্রিক গল্প বলছে, এবং সেই শহর কেন্দ্রিক গল্পে মানুষ রিলেট করে উঠতে পারছে না, কারণ তাদের জন্য, তুমি যেরকম বললে গ্লোবালাইজেশনের জন্য অনেক বেশি নগর কেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু মানে সবাই, কিন্তু স্টিল ইমোশনটা কি নগর কেন্দ্রিক হয়েছে? না, কখনোই হতে পারে না, হয়নি না। ইমোশনটা তো ওখানেই আছে। আমার মনে হয় ইমোশনটা সামহাও কোথাও কোনো একটা পয়েন্টে গিয়ে বাংলা সেই অর্থে যদি কমার্শিয়াল সিনেমা বলতে হয়, মিস করে গেল। যেই কারণে দর্শক কিন্তু, মানে আমি বলছি যারা ওই অর্থে গ্রামের দর্শক, বা এই যে যেই দর্শকগুলো তোমার জামা ছিটত, বা যেই দর্শকগুলো পাগলের মতো সিনেমা হলে সিনেমা দেখতো, তাদের থেকে কিন্তু তাদের মনে হলো বাংলা সিনেমাটা না আমার জন্য আর বানানো হচ্ছে না, আমি ওটার থেকে ডিট্যাচ হয়ে গেলাম। এটা খুব ডেঞ্জারাস হয়েছে বলে আমার মনে হয়। বাট তুমি যেরকম আশাবাদী, আমিও সেরকমই আশাবাদী যে এখনও অবধি মানুষের গল্প মানুষের গল্পই হয়, আর প্রত্যেকটা মানুষই পৃথিবীতে তো একটা মানুষ যদি খুব মন থেকে একটা গল্প বলার চেষ্টা করে, সেটা অনেক মানুষের কাছে পৌঁছবে এবং তাদেরকে বিনোদন দেবে বলেই আমার মনে হয়। অবশ্যই অবশ্যই, এটাই তো আসল, মানে সিনেমা বানানো বা একটা গল্প লেখার মূল জায়গা তো এটাই। একদমই। এবার আমি তোমার একটা কথা বলি, এখানে এই জিনিসটা বলতে গেলে কতগুলো ব্যাপার আছে। এক তো তোমাকে গল্পটা, এটা তো এরকম না যে তুমি পডকাস্টের মতো আমরা এসে ক্যামেরায় বলতে শুরু করলাম গল্পটা, আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি বোঝালাম দর্শককে, সেটা এক রকমের গল্প বলা। কিন্তু অন্য অনেক মানুষকে দিয়ে এনঅ্যাক্ট করিয়ে তুমি সেই গল্পটা বলতে চাইছো, এই তো এক ভয়ঙ্কর বিষয়। এটা এত সোজা ব্যাপার নয়। এরকমও নয় যে সে বডিলি একটা স্টেজের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা করছেন, একদমই নয়। বেরিয়ে যাও বলে হাতটা দিলেই কিন্তু ফ্রেম আউট, সঙ্গে সঙ্গে কাটা হচ্ছে, যে ওরকম নয়, ওটাকে অন্যরকম করতে হবে। সবই আমরা একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে করি। তো এইগুলো করতে গিয়ে টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড ক্রিউ, অবশ্যই সিনেমা মাধ্যম মানে সকলের সম্মিলিত একটা শিল্প, আর প্রযোজনা সংস্থা। বম্বেতে এই রেগুলার যাতায়াতের ফলে কিছুদিন আগে একটা আড্ডা হলো এক জায়গায়, আড্ডা মানে সেমিনার, তাতে বেশ কিছু প্রথিতযশা, মানে এই মুহূর্তে যারা খুব নাম করা পরিচালক, তাদের সকলের আর নাম নিচ্ছি না, তারা একটা আড্ডায় একটা কথা উঠে এসেছে, সেটা শুনলে হয়তো আমার প্রযোজকরা অবাক হবেন বা হয়তো আমার ওপর অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এটা ঘটনা। সেটা হচ্ছে যে একজন পরিচালককেই প্রযোজক হতে হবে, এবং এটা আমি বিশ্বাস করি, যার ফলে কিন্তু আমার হালুম ছবিটা করা। আমি যদি প্রযোজনা প্ল্যানটা, মানে একদম প্রযোজনার যে নির্দিষ্ট প্ল্যান, সেটা পরিচালককে যদি না করতে দেওয়া হয়, তাহলে সমস্যাটা হচ্ছে যে জিনিসটা বলতে চাই বলতে পারবো না, যেটা তুমি বলছো। যে গল্পটা, আত্মিক যোগাযোগটা তৈরি করার জন্য যে গল্পটা যেমনভাবে বলবো, তাতে প্রযোজনার
পুরো প্ল্যানিংটা আমার হাতে থাকতে হবে, এবং আমি এটাতে বিশ্বাস করি, কিন্তু সেটা এখানে সম্ভব হয় না। প্রযোজনা মানে কিন্তু শুধু টাকা নয়। তুমি যখন ব্রডকাস্ট করো, আমরা তো প্রায় একটা ব্রডকাস্টের মধ্যেই আছি, তুমি যখন দেখবে রেডিও স্টেশনে যখন ব্রডকাস্ট হয়, যিনি পরিচালনা করেন পুরো ব্রডকাস্টটা তাকে প্রযোজক বলা হয়, ঠিক, একদম প্রডিউসড বাই। একদম। তুমি যদি ধরো মানে হু ইজ প্রডিউসার, প্রডিউসার হচ্ছে তিনি যিনি প্রথম একটা ছবি করবেন ভাবেন, পরিচালক অনেক পরে আসে। হিসেব মতো একজন প্রডিউসার তিনি ভাবেন যে আমি একটা ছবি করব, ছবি করতে গেলে কিছু লাগবে, আমার একটা ভালো ভালো গল্প লাগবে। অরুণাভ, তোমার কাছে ভালো গল্প হবে? হ্যাঁ, আচ্ছা এই গল্পটা না ওই গল্পটা করে একটা গল্প আমরা বেছে নিলাম। তো গল্পকারকে পেলাম, ভালো চিত্রনাট্যকে লিখে যে গল্পকার সেই কিন্তু চিত্রনাট্যকার নাও হতে পারে, আরেকজন চিত্রনাট্যকার বাছলাম। এইবার টাকার দরকার, আমার কাছে তো প্রযোজকের কাছে তো টাকা থাকে না, ফাইন্যান্সারের কাছে থাকে। ফাইন্যান্সারের কাছ থেকে টাকার জোগাড় হলো, ভালো পরিচালনা কে করতে পারবেন এই গল্পটা? প্রযোজক ঠিক করলে না, এর পরিচালনাটা দেখতে পাচ্ছি এ যেভাবে চাইছে সেটা নয়, প্রযোজক হ্যাজ টু বি আ ক্রিয়েটিভ পারসন। তো একজন পরিচালককে প্রযোজক হতে হবে, এবং সেই দিন ওই ছবিটা হবে, যখন সে প্রযোজনাটাও ওই নিজের প্ল্যান ওই জায়গার থেকে হবে, তবেই সেটা সেই মাত্রায় গিয়ে পৌঁছবে। নইলে প্রযোজক যদি তোমাকে, আমি বলছি না যে সব প্রযোজককে, মানে সবার তো একটা, যেমন আমি আবারও বলছি, আমি প্রথম থেকে শুরু করেছি যাদের সাথে, তারা ডেফিনেটলি প্রডিউসার, তারা আমাকে, আমার মনে হচ্ছে শ্রীকান্তার একটা গল্প বলছি খুব মজার। শ্রীকান্তার একটা কাস্টিংয়ের সময় অমুকের নাম করা হলো যে উনি করলে খুব ভালো হবে, ফাইনাল। সেখানটা জাস্ট ওয়াশরুমে যাওয়ার আগে বলল, তোরা একটা কাগজে এক লাইন করে লেখ যে ও না করে বি করলে কেন খারাপ হবে, বলে টয়লেটে চলে গেল। আমরা কেউ ওই বিটা থেকে আর সরতে পারিনি, কারণ যতগুলো যুক্তি নিয়ে আমরা ভাবছি হি ইজ দ্য বেটার চয়েস দ্যান দ্যাট, সো হি ইজ আ প্রডিউসার। রাইট, হি ইজ। আমি অবশ্যই মনে করি শ্রীকান্ত মহোদয় ইজ আ প্রডিউসার। তার মতো করে সে সকাল 8:30 পৌনে 9টায় ঘুম থেকে তুলিয়ে আনতো আমাদের, এসে বসতো, দই বড়া খাবি, আয় চল, শুরু হতো রাত্রি 10টা 10:30 সিনেমা নিয়ে আলোচনা করেছি। হি ইজ আ প্রডিউসার। এইরকম প্রডিউসার কিন্তু আমার মনে হয়েছে সেখান থেকে কতবার বলেছি যে তুমি কেন ছবি পরিচালনা করো না, মানে বুঝতে পারছো আমি কি বলছি? মানে আমার ধারণা, আমাকে যদি ওই গল্পটা বলতে হয়, যে গল্পটা আমি প্রাণের গল্প হিসেবে পেয়েছি, যে গল্পটা আমার লেখা নাও হতে পারে, অরুণাভর লেখা হতে পারে, অন্য কারুর লেখা হতে পারে, সে গল্পটা যদি আমি পর্দায় বলতে চাই, আমাকেই প্রযোজক হতে হবে। তার মানে যে আমার কাছে টাকা থাকলে থাকলো, না থাকলে অন্যের টাকা দিয়ে হবে। অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট অফ প্রোডিউসারের কথা পরিষ্কার করে এক্সপ্লেইন করলে তবেই সেটা হবে, নইলে হবে না। এবং আশা করি সেটা আরো বেশি এরকম প্রোডিউসার আসুক, যেরকম প্রোডিউসার এখনো আছে, কিন্তু আরো বেশি আসলে আমি সেটাই চাইবো, আমিও সেটাই চাই, হয়তো আরো বেশি হবে। এবার তোমার পরিচালনা করার ধরন এবং আজকের দিনে দাঁড়িয়ে একটা তো ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, এটা সত্যি কথা, যে রাজ চক্রবর্তীকেও এটা ফেস করতে হয়েছে, তোমাকেও নিশ্চয়ই ফেস করতে হয়েছে, যে এদের যুগ শেষ, এরকম টাইপের হয়, সব সময় হয়। এবং একজন পরিচালক হিসেবে এমন একটা জায়গা, তোমার তো অ্যাড ফিল্ম তো তোমার একটা, ওটা তো কন্টিনিউ চলছেই, বাট পরিচালক হিসেবে নিজের জায়গাটাকে রাখার জন্য এই যে অ্যাডাপ্ট করতে হয়েছে তোমাকেও বিভিন্ন জিনিস, তোমাকেও এই যে কনফিউশনটার মধ্যে ঢুকতে হয়েছে, এটা থেকেই কি তোমার হালুমটা বানানো? প্রথম কথা হচ্ছে যে দিন শেষ, যুগ শেষ, সেটা কিন্তু মোটামুটি আমি আশেপাশের সব মানুষের কাছে 2010 সাল থেকে শুরু করতাম। যে প্রথম যখন ছবিটা করেছি 11 সালে আমি কোনো ছবি করিনি। 11 সালে আমার কতগুলো ব্যক্তিগত কারণে আমি ছবি করিনি। আমি 11 সালে শুধু বিজ্ঞাপনের কাজ করেছি, হ্যাঁ, সিনেমা আমার করা হয়নি। 11 সালে আমাকে বলা হচ্ছে হয়ে গেছে, ওয়ান ফিল্ম ওয়ান্ডার, আচ্ছা, এই শব্দটাই আমি শুনেছি প্রথম ওনার কাছ থেকে, হ্যাঁ। এবং তখন থেকে আমি বুঝেছি, তারপরে এই বোধটা আরও বেশি করে আমার শিখেছি বা জানতে পেরেছি যখন ধোনিকেও বলা হয়েছে যুগ শেষ। এ তো বিরাট কোহলিরও যুগ শেষ হয়ে গেল, কালকে রোহিত শর্মা খারাপ খেলে কালকে রোহিত শর্মার যুগ শেষ। এইগুলোকে না জাস্ট কোনো দিন পাত্তা দিইনি, কিন্তু বস দাওনি কোনো দিন, বেশ যার ফলে আমি মানে আমার অনেকে, আমার এরকম আমার যারা অফিসে আসেন বা আমার সঙ্গে যারা কাজ করেন কর্মীরা, দাদা আবার দেখো এইটা বললো, এই যে মোবাইলটা এটা বললো। এবারে এটা নাকি শুনেছি যে তাদের কথা শুনে লোকেরা, এই যুগ শেষের যে মানুষগুলো, যে ধর্মাবতার যারা, তারা বলেন যুগ শেষ, কিন্তু তাতে কি তোমার মানে তারা যদি বলেন যে রাজা চন্দ শেষ, ও কালকে মরে গেলে বেটার,
পরশুদিন, তো ইউ হ্যাভ টু, তাতে কিছু যায় আসে, তোমার জীবনের শক্তি তো কমছে না, তোমার বাঁচার আগ্রহ তো কমছে না, তো আমারও সিনেমা বানানোর আগ্রহ কমছে না। আর আমার আলাদা করে তখন যদি মনে হয় অবচেতনে বা একটু অচেতন মনেও যদি কখনো কখনো মনে হয় যে ঠিক আছে এদেরকেও একটা ভালো ছবি দেখিয়ে দেবো আমরা কখনো বানিয়ে, এইটা নিয়ে কখনো আমি নেভার, আমরা এইসব নিয়ে ভয় পাইনি, কারণ আমরা তো খেলাধুলা করেছি, কোনো ইনিংস 0 হতে পারে, কোনো ইনিংস 12 হতে পারে, কোনো ইনিংস 22 হতে পারে, কোনো ইনিংস 82, 100 হতে পারে। সো আই নেভার থট অ্যাবাউট দিস, উই হ্যাভ টু কিপ অন পারফর্মিং আওয়ার আর্ট, দ্যাটস ইট। তোমার এই স্পোর্টসটা, তোমার যে খেলাধুলাটা, এইটা কি তোমার লাইফে তোমাকে হেল্প করে? অবশ্যই করে, অবশ্যই করে। হেরে যাওয়াতে যেমন কখনো মনে হয় না যে আমি হেরে গেলাম, স্পোর্টসে এটা বিরাটভাবে আছে। হেরে যাওয়াতে একটা জেদ তৈরি হয়। আমাদের যে খেলা ক্রিকেটের গ্রুপটা আছে, আমরা রেগুলার খেলি, গত 2 দিন আগেই বোধহয় আমার মানে সবাই বন্ধুরা জানে, 2 দিন একটা ডিসিশন নিয়ে, একটা আউটের ডিসিশন, জটিল, যেটা সাধারণত হয় না, ডিসিশন নিয়ে আমি মানে সিএবির আম্পায়ার থেকে শুরু করে গৌতম ভট্টাচার্য থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি অবধি ট্রাই করছিলাম পুরো জিনিসটা বোঝার জন্য, যে কেন এটা নয়। হ্যাঁ, মানে ওটা কিন্তু আমার একটা সিনেমা বানানো, একটা বিজ্ঞাপন বানানো বা একটা কবিতা লেখা বা কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার থেকে কোনো অংশে কম নয়। সো হোয়াট আই ডু নর্মালি, আমার মধ্যে ওই স্পোর্টসম্যান ব্যাপারটা কিন্তু এখনো আছে। তুমি এখনো বলছো যে রেগুলার খেলো, শুধুমাত্র ক্রিকেট না, আমি আই এম আ রেগুলার টেবিল টেনিস প্লেয়ার, আই এম আ গুড টেবিল টেনিস প্লেয়ার, আই এম আ রেগুলার ক্যারাম প্লেয়ার, আই ইউজ টু প্লে ক্যারাম ইন কম্পিটিশন, এবং তাতে তুমি আমার বাড়ি গেলে দেখতে পাবে আই ইউজ টু উইন। তো আই এম আ স্পোর্টসম্যান। আচ্ছা, এবং এই স্পোর্টস মেন্টালিটিটা সত্যি আমার মনে হয় অনেক কিছুতে হেল্প করে লাইফে। তুমি যেরকম বললে হেরে যাওয়াটা ম্যাটার করে না, ভয় পাই না, হেরে গেলে ভয় পাই না, দেয়ার ইজ আ সাকসেস আফটার ইউর ডিফিট। এবার অনেকে অনেক কথা বলতে থাকে, যখনই তুমি পপুলার হতে থাকবে, যখনই তুমি পরিচিত হবে, তখন তো বলার মানে শেষ হয় না, মানে এবং যখন বলা শুরু করে তখনই লোকে বুঝতে হয় যে তুমি পপুলার হয়েছো। তো এবার এত লোকের এত কথা, এখন তো বিভিন্ন রকম লোক যে পারছে সেই নিজের কিছু একটা করে যেভাবে হোক, আইদার ফেসবুকে নাহলে ইউটিউবে কোথাও না কোথাও কিছু একটা বলছে, এটা তোমায় এফেক্ট করে না বলছো, কিন্তু একটা মানুষ হিসেবে কিছু না কিছু এফেক্ট তো করেই তোমাকে, সেটা কি? আমি তোমাকে প্রথমেই বললাম যে আমাকে সেইভাবে ডাইরেক্টলি কখনোই এফেক্ট করে না। আমাকে যেটা এফেক্ট করেছিল বা করা শুরু করেছিল শুরু থেকেই, আমার প্রথম ছবি থেকেই সেটা হয়েছে, যখন আমি ছবির জগতে পা রাখলাম তখন থেকেই হয়েছে। কারণ যে আবার আরেকজন কেন হবে, আবার আরেকজন পরিচালক কেন হবে? হ্যাঁ, পরিচালক এলে তাকে তার ছবি নিয়ে আলোচনা করতে হবে, বলতে হবে। আমরা কিন্তু খুব ভয় পেয়ে গেছি সেই সময়, মানে আমি যাদের কথা বলছি, সেই সময় খবরের কাগজ থেকেও লেখালেখি শুরু হলো, কে এই রাজাচন্দ্র। একদম আমার কাছে ক্লিপিং আছে, আমার কাছে কাটা আছে, সেগুলো রাখা আছে, এবং এটা রাখতেন আমার বাবা। আচ্ছা, আমার বাবা গত বছরই চলে গেলেন। আচ্ছা, তো আমার অসুবিধা হচ্ছে এই লেখাগুলো, বা এখন তো সবার হাতে মোবাইল, সবার হাতে সোশ্যাল মিডিয়া, আমার অসুবিধা হচ্ছে আমার যারা খুব কাছের মানুষ, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে একরকম মূল্যায়ন করেন, আমার স্কুল, আমার টিচার্সরা, আমার রহরা রামকৃষ্ণ মিশনের যে যারা ছাত্রছাত্রী, যারা পৃথিবীতে রয়েছে, আর আমার পরিবার, আমার বাবা মা, আমার যারা নিকট আত্মীয়, তাদের খারাপ লাগতো, সেইটা আমাকে খুব আঘাত করতো। সেটা থেকে কখনো কখনো আমি আঘাত পেয়েছি বা রিয়্যাক্ট করেছি, খুব সামান্য, কিন্তু সবসময় আমাকে আশেপাশের মানুষরা আবার বুঝিয়ে দিয়েছে, আবার আমাকে ক্রিকেট বুঝিয়ে দিয়েছে, আমার খেলাধুলার মানসিকতা আমাকে বুঝিয়ে দিয়েছে যে এসব নিয়ে ভেবে যাওয়ার কোনো মানে হয় না, ইউ হ্যাভ টু প্লে আ গুড ইনিংস, দ্যাটস ইট, আবার ঠিক হয়ে যাবে। যেমন আমার বিয়ে বিভ্রাট ছবিতে আমি দেখেছি যারা রিভিউয়ার, যারা রেগুলার আমার কাজ নিয়ে খারাপ বলেন, বা কেন আবার এরকম কাজ হচ্ছে, কেন করবে আবার একই ছবি, তারা কিন্তু বিবৃটা ভালো বলেছেন, দেখেছি ভালো ছবি। আমি বিয়ে বিভ্রাটে শিকাগো থেকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডও পেয়েছি, শিকাগো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। সো আমার মনে হয় লেট আস হোপ ফর দ্য বেস্ট, এছাড়া কিছু নয়। কিন্তু এটুকু তোমায় বলতে পারি, তোমার পডকাস্টের তলায় আমি তোমাকে লিখে দিয়ে যেতে পারি 10খানা কী কমেন্ট পাবে তুমি, যে রাজাচন্দ্র কেন তুমি ইন্টারভিউ করেছো, তার জন্য তোমার শাস্তি হিসাবে তোমার 10খানা কমেন্ট আমি লিখে দিয়ে যাবো, সেটা তুমি পরে পড়ো পডকাস্টে আলাদা করে। বাট আই এম নট অ্যাফ্রেড অফ দ্যাট। দেখো, সেটা নিয়ে আমি যদি এই কথাটাই বললে, তাহলে আমার কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা আছে, সেটা হলো আমার মনে হয় একজন পরিচালক, আমি নিজে একজন পরিচালক হয়ে এটা তো জানি যে একজন পরিচালকের কাজটা কতটা দায়িত্বের এবং কতটা কঠিন। তো যখন একজন, আর বিশেষ করে আমার কেন তোমার সঙ্গে আড্ডা মারাটার আরও বেশি ইচ্ছে হলো, এটার কারণ হলো
রাজের সঙ্গে আমি একটা পডকাস্ট করেছি, রাজের একটা আলাদা পার্সপেক্টিভ আছে, তোমার পার্সপেক্টিভটা জানার আমার স্পেসিফিক্যালি ইচ্ছা ছিল, কারণ প্রত্যেকটা মানুষ যারা কমার্শিয়াল সিনেমায় সাকসেসফুল হয়েছে তাদের ইন্টারনাল প্রসেস সম্পর্কে জানার আমার ইচ্ছা ছিল। সেই তোমার সঙ্গে যেমন কথাটা, এই আড্ডাটা হলো, এই আড্ডাটাতেও তো ইট ইজ অ্যাবাউট ইউর ইন্টারনাল সেলফ, তোমার ভেতরে ভেতরে কী কী চলেছে, তোমার ইন্টারনাল চেঞ্জগুলো কী কী। আপনারা জানি আমি অনেকেই বলবেন এইসব কথা যারা যেরকম বললো, বাট দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার, কারণ আমার তোমার সঙ্গে আড্ডাটা মেরে ভালো লাগছে কিনা দ্যাট ম্যাটার্স, তোমার ভালো লাগছে কিনা দ্যাট ম্যাটার্স। এটাই আলটিমেটলি ওই আমরা ওই একটা পয়েন্টে বলছিলাম না যে সিনেমা মন থেকে বেরোলে মন অব্দি পৌঁছে যায়। আবার এরকমও কিছু কমেন্ট আসবে, আমি তোমায় বলছি, যেটা আমি তোমাকে বলে দিতে পারি যে রাধাচন্দ্র এই সাইডটাও আছে, যেটা জানতাম না, তো এটাও আসবে। তো দ্যাট ইজ ফাইন, মানে এটা তো আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের কন্টিনিউয়াসলি এইসব জিনিস ফেস করতেই হবে। হালুম সিনেমাটা নিয়ে একটু কথা বলবো তোমার সঙ্গে। মানে এই হালুমটা, দেখুন আমার সত্যমের সঙ্গে কথা বলছিলাম, সত্যমের সঙ্গে একটা এপিসোড করেছি, সত্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সত্যম বললো যে এই ছবিটা না, এটা কিছু আলাদা হয়েছে, একটা অন্য কিছু হয়েছে। এই হালুমটা কেন, মানে তুমি হালুম বলে একটা, মানে যে গল্পটার কথা বললে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প, এবার তোমার যে লেখালেখির ব্যাকগ্রাউন্ড বা তোমার যে পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা, সেটার মধ্যে তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় নিশ্চয়ই আগে থেকেই ছিলেন, কারণ আমাদের সবার ছোটোবেলাতেই ছিলেন, অবশ্যই সবার ছোটোবেলাতেই ছিলেন। এই পার্টিকুলার গল্পটাই শীর্ষেন্দুবাবুর কেন বাঁচলে? আমার তো শীর্ষেন্দুবাবু খুব প্রিয় একজন একদম সাহিত্যিক, সুনীল গঙ্গোপাধ্যায় একদম। মানে আমি অলমোস্ট সব কিছুই, মানে আমি যে কোনো বাড়িতে গিয়ে আমি চরিত্রগুলোকে মনোজদের অদ্ভুত বাড়ির মতো করে আবিষ্কার করার চেষ্টা করেছি এক সময়। হ্যাঁ, তারপরে সেই ঘড়িটা, যে ঘড়িটা হয়তো সত্যি সত্যি একদিন ওই রকম একটা অলৌকিক কিছু করতে হবে, ভোলার চরিত্র, নানা রকমের চরিত্র কিন্তু শীর্ষেন্দুবাবু আমি না নিজে মানে পেতাম খুঁজে, যে এ কি ওই চরিত্রটা, মানে শীর্ষেন্দুবাবু নিশ্চয়ই পেয়েছেন। একদম। হুমায়ুন আহমেদের লেখার ক্ষেত্রেও আমার সেরকম হয়েছে, মানে আমি হিমু নিজেকেও মাঝে এক সময় মনে করা শুরু, সবাই এই আমাদেরও কিছুদিন আগে বলতে, আমিও এক পয়েন্টে নিজেকে হিমুই ভাবতাম, হিমুই ভাবা শুরু হয়েছিল। তো আমার শীর্ষেন্দুবাবুর লেখা টেখাগুলো নিয়ে কখনো সিনেমা করার কথা জীবনে ভাবিনি। তো আমার কিছুদিন আগে একটা সার্জারি হয়, তখন আমি হসপিটালে ছিলাম। তো তখন আমাকে হসপিটালে থাকা মানে তো একটা, মানে আমার যে অন্যান্য, আমি ভীষণ ছটফটে, মানে আমি বেশিক্ষণ এক জায়গায় বসা আমার পক্ষে অসম্ভব, সেটা যদি না বই পড়া হয়। বই পড়াটা আমার একটা আলাদা জায়গা, কিন্তু সেই জন্য আমি পিয়ানকে বলি, আমার স্ত্রী পিয়ানকে বলি যে আমি বইটই, কাগজপত্র কিছু লেখা লিখি বা বইটই নিয়ে আসার জন্য। তো তখনই আমার বেপারার বাউন্ডলেও তখন কবিতার বইমেলাতে তখন বেরিয়েছে, আমি হসপিটাল থেকেই ওদের বাইট দিলাম, শ্রীজাত ছিলেন কভারটা উন্মোচন করার জন্য, আমি থাকতে পারিনি সে সময়। তো একটা মনের কষ্ট ছিল যে অনেক মানুষের সঙ্গে দেখা হতে পারতো, কবিতার বইগুলো নিজে মানুষকে দিতে পারতাম, তো সেটা হলো না। তো আমি তখন ও অনেকগুলো বই দিয়ে গেল, আর আমার অনেক বই সামনে না থাকলে অসুবিধা লাগে, একটাই গল্প পড়তে শুরু করছি, সেটা হয়তো শেষ করে আরেকটা পড়বো, কিন্তু আরও অনেক বই থাকলে বইটার। তো প্রচেতদার গল্প পড়ছি, প্রচেত আমার খুব প্রিয় রাইটার, হ্যাঁ, প্রচেত গল্প করতে আমার কাছে হঠাৎ করে শেষ হয়ে যায়। আর ওই সমগ্রটা আমার কাছে দুটো আছে বাড়িতে, ঠিক আছে, আমি সব যে পড়ে ফেলেছি তা না, কিন্তু টুকটাক পড়তে পারি। আমি প্রথমেই, আমি জানি না, মানে এটা ঐশ্বরিক ব্যাপার আর কি, প্রথমেই মাঝখানটা খুললাম আর একটা দুটো পাতা উল্টে দেখলাম বাঘু মান্নার বরাত। আমি বাঘু মান্নার বরাত পড়িনি, বাঘু মান্নার বরাত পড়া শুরু করলাম। পড়ে আমি সম্পূর্ণ সব সাহিত্যই যে সিনেমার মেটেরিয়াল তা তো নয়, তুমি নিশ্চয়ই মানো, আমার মনে হয় শীর্ষেন্দুবাবু বা মানে সমস্ত লেখকই সেটা মানেন। বাঘু মান্নার বরাত পড়লেন, আমি বাঘু মান্নাকে দেখতে শুরু করছিলাম, পড়তে দেখতে পাচ্ছি বাঘু মান্নাকে, বাঘু মান্না কেমন দেখতে পাচ্ছি, বাঘু মান্নার চলনটা ভালো লাগছে, আর সিনেমা নিয়ে বাঘু মান্নাকে কোথায় নিয়ে যাওয়া যায় এরকম একটা স্বপ্ন আমি দেখতে শুরু করি ওইখানে। তো আমি নার্সকে বলি যে আমাকে, রাত্রি তখন অনেক রাত হয়ে গেছে, আর আমার তো তাড়াতাড়ি শুয়ে পড়ার কথা, আমি না, আর নার্সরা যেহেতু আমায় চিনতো, আর এখানে সব আমার হিরোরা আমাকে দেখতে আসছে, আমার তো একটা আলাদাই ব্যাপার আর কি। হ্যাঁ, তো সে আমার কথা তারা শুনতে, তো আমি একটা কাগজ পেন দাও। তো আমার মনে আছে এই প্রথম একবারই পড়ে, এরকম না যে দুবার তিনবার পড়ে, আমি চিত্রনাট্যের খসড়া একদম সিন 1 দৃশ্য দিন অমুক জায়গা, ওটা কিন্তু লেখা শুরু করি, এবং আমার মনে হচ্ছে 65টা সিন আমার লেখা হয়েছিল। লেখার পরে তারপরে অপারেশন হওয়ার
পরে আমি বেশ 3-4 মাস, না 3 মাস 4 মাস, 1 মাস 22 দিন পরে তো আমি লন্ডন চলে গেলাম শুটিং করতে। হ্যাঁ, ডক্টরকে বললাম আপনি লিখে দিন ফিট টু ফ্লাই, তো আমি চলে গেলাম শুটিং করতে। তো আমি সম্পূর্ণ বাঘুমান্নার বরাত ব্যাপারটা ভুলে যাই। অথচ লিখে ফেলেছো, লেখা 65 সিন লেখা হয়ে গেছে, 60 অলমোস্ট সেম, মানে একটা পুরো কমপ্লিট একদম একদম লিখে। তারপরে আমি ফিরে এসে তো ওটার এডিট অন্যান্য কাজ, বিজ্ঞাপন, অন্য ছবিতে হাত দিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে আবার বাঘুমান্নার বরাতের ওই চিত্রনাট্যটার সামনে খুলে, এইবার আমার মনে হলো যে সিনেমাটা করে ফেলতে হবে। তো আমার এক বন্ধু, ও আমাকে বললো যে হ্যাঁ তুই এগিয়ে যা, আমি তোর সাথে আছি। তো আমি লিখে তার ডায়লগ এবং তমুক লিখে আমরা সব একটা টিম করে নিলাম, এবং আমরা উই স্টার্টেড থিঙ্কিং যে করতে হবে। টাকা পয়সা কত খরচ হবে কিন্তু তখন ভাবিনি, ওই যে বললাম সিনেমাটা করতেই হবে। তো সিনেমাটা যখন ভেবে ফেললাম, আমরা লেখা শুরু হয়ে গেল। আমরা ভাস্করদাকে পেলাম, ভাস্কর চৌধুরী, উনিও লিখতে শুরু করলেন। অনেকগুলো খসড়া লেখা হলো। ফোনে সারাক্ষণ বাঘুমান্নার নিয়ে আলোচনা ছিল। তো বাঘুমান্নার বিষয়টা ছিল যে বাঘুমান নেশাগ্রস্ত, বাঘুমান্না নাম ভাগ হলেও আসলে চিচি করে, কিছুই নেই জীবনে, মানে জীবন দর্শনটাই অদ্ভুত। তো সে একটা সময় হালুম করে ডেকে উঠুক, সেটাই আমরা চাইলাম, যার জন্য ছবির নাম আমরা হালুম দিয়েছি। তো শীর্ষেন্দুবাবু খুব উৎসাহ দিলেন। আচ্ছা, সবচেয়ে এটাই খুব মজার, খুব উৎসাহ দিলেন। তারপর একটা দিন শুটিংয়ের দিন এলো, সকালবেলা গেলাম ওনার বাড়িতে, ওনাকে চিত্রনাট্যটা হাতে দিয়ে একটা আশীর্বাদ সূচক কিছু, উনি এত সুন্দর একটা লাইন লিখে দিলেন, আমার কাছে ওটাই সম্পদ হয়ে রয়ে গেছে। এবং বাঘুমান্নার বরাত হয়ে গেল, হালুমও হয়ে গেল। সমস্ত মানে যে আর্টিস্টরা এসে কাজ করেছেন, মানে কেউ তো কোনো দিনও কাজ ক্যামেরার সামনে দাঁড়াননি, তারা এসে যে কাজ করেছে নাটকের লোক, তারা আমার সাথে ওয়ার্কশপ করেছে প্রায় 1 মাস 1.5 মাস আমার বোলপুরে বাড়িতে। আচ্ছা, তারা ওই মাঠের মধ্যে ওয়ার্কশপ করে, তাদের সঙ্গে চিৎকার হয়েছে, চেঁচামেচি হয়েছে, কিন্তু আলটিমেটলি সবাই যে কাজটা করেছেন, থ্যাঙ্কস টু সত্যম, থ্যাঙ্কস টু সুদীপ্তাদি, চন্দনদা, মানে সুদীপ্তা চক্রবর্তী, চন্দনদা, এরা অসাধারণ কাজ করেছেন। আই এম ভেরি হ্যাপি। আমি বলছি সিক্রেটলি, আমি ট্রেলারটা দেখলাম, ইট ইজ লুকিং ভেরি প্রমিসিং। আমার মনে হয় খুব শীঘ্রই আসছে নিশ্চয়ই। হ্যাঁ, এখন তো কিছুটা পোস্ট প্রোডাকশন শেষ হয়ে গেছে, কিছু ফেস্টিভ্যালে যাচ্ছে। বেশ, আমরা 25-এ নিয়ে আসবো। বেশ 25 অবধি ওয়েট করতে হবে আমাদের, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমার যে লেখালেখিটা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা অলমোস্ট একটা কনক্লুশনের দিকেই আছি। সেই লেখালেখিটা যেটা দিয়ে শুরু করেছিলাম, তারপর তুমি মাঝখানে বলে দিলে দুম করে, টুক করে, যে আমার একটা কবিতার বই বেরিয়েছে বলে। তা এই যে তারপরেও কি তুমি লেখালেখিটা কন্টিনিউ করে গেছো সব সময় জুড়ে? মানে এই পুরো যখন তুমি ছবি করছো, এতগুলো ছবি করছো, এত ব্যস্ততা, তার মাঝখানেও কি লেখালেখি কন্টিনিউ করেছো? হ্যাঁ, মানে ওটা আমার স্বভাব, লেখক তো আমরা ছোটোবেলা থেকে যেভাবে শুরু করেছি। আমি যখন একদম শুরুতে কিছু রোজগার করব, তখন আমি একটা ব্যবসা করা শুরু করি। তাতে চালানের গায়ে যেটা লিখে ফেলেছিলাম ভুল করে, সেটা যখন ফেরত আসে, সে আমাকে ফোন করে জিজ্ঞেস করে, তখন আমাদের কাছে মোবাইল ফোন ছিল না, বাড়িতে ফোন করে জিজ্ঞেস করছে, উসমে ক্যা লিখা হিন্দি মে বল। এবার আমি তখন চিন্তা করলাম, এই এখন যে হিন্দি ভাষার কথা বলছি, হিন্দিতে যদি কাজ করি তাহলে হিন্দি ভাষাটাকে, মানে হিন্দি ভাষী তো আমি নই, কিন্তু তবুও তখন চিন্তা করছি, আমি লিখেছিলাম ওতে, তোমার জন্য মাথার খাঁচায় ধূসর ধুলোর লক্ষ পাখি, তোমার জন্য যাবজ্জীবন পড়তে পড়তে তাকিয়ে থাকি। তো সেইটা যদি হিন্দিতে জানতাম বলতে, যেটা কি মানে অনুবাদ হবে, তাহলে তাকে বোঝাতে পারতাম। সেই ভদ্রলোক আর আমাকে, মানে আমার লেখাটা বুঝতে পারেননি, কিন্তু চালানে ওই লেখা শুরু করেছি। ওটা তো আমি স্বভাব লেখা আমরা যে কোনো সময়, আমি লিখতে খুব ভালোবাসি, লেখা আমার এসেও যায় ভগবানের আশীর্বাদে, আর খুব তাড়াতাড়ি। যেমন লিরিক্স, আমি যতই তোমার জন্য মাথার খাঁচায় ধূসর ধুরুর লক্ষ্য পাখি লিখি না কেন, আমি তো 100% লাভ ও মধুও লিখছি, সেই ঝিঙ্কুনাকুর লিখছি। আমার লেখা টালিগঞ্জে বাংলা ছবি যদি হিসাব করো, প্রায় 50-60-70টা গান আছে, সুপার ডুপার হিট গান। তুই আমার টাটকা প্রিয়া মারিলা থেকে শুরু করে সবই আমার ওই বিজ্ঞাপনের ওই চটুল লেখা থেকেই এসেছে বলা যেতে পারে। সো লেখালেখিটা আমার আজও আছে। সিনেমা বানানো বন্ধ হয়ে গেলেও, যদি কখনো সিনেমা না বানাই, লেখালেখিটা থেকে যাবে। তোমার এই যে বইটা যেটা বেরিয়েছে বললে, তোমার এখন অব্দি বই কটা বেরিয়েছে? মানে একটাই বেরিয়েছে। আমার গিলোটিনে মুক্তি বল প্রথম কবিতার বই, যেটা আমার বাবা মা খুব খুশি হয়েছিলেন ওতে। আমার স্কুলের বন্ধুরা খুব খুশি হলো। স্কুলের বন্ধুরা তখনও তো আমার সিনেমা পায়নি। আমার স্কুল যেহেতু রামকৃষ্ণ আমি বললাম, সব ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার ভর্তি, কিন্তু 1947 সালের স্কুল, আজকে 2024 সাল হয়ে গেছে, পরিচালক কিন্তু একমাত্র আমি ওই স্কুলের। তো ওরা আমার কাছ থেকে ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে হালুম হয়তো ওদের এক্সপেকটেশনের কাছাকাছি কিছু একটা, ওটা আমার মাথায় আছে ওদের জন্য। ওদেরকে আমি ভুলে যাইনি, ওদের ভীষণ আমার আত্মিক একটা যোগাযোগ আছে আমার স্কুলের সাথে।
তো সেটা রয়েছে। তো বই হিসেবে তারও একটা অনুপ্রেরণা কিন্তু আমার এক বন্ধু তন্ময় চক্রবর্তী, কবি, খুব নামকরা কবি এই মুহূর্তে। তন্ময় আমাকে খুব উৎসাহ দিয়েছিল যে তোর কবিতার বই, ওই কবিতার মানে অনেক ছড়ানো ছিটানো, তো আমার তো বললাম না আমি সব জায়গায় লিখতে পারি, আমি মানে লেখাটা দুম করে মনে হলো দুটো লাইন স্ক্রিবল করে, যার ফলে আমি ফোনেও লিখি। হ্যাঁ, তো ওর জন্যই আমার এই বেপারার বাউন্ডুলে। আচ্ছা, এই বেপারার বাউন্ডুলেটা লাস্ট ইয়ার রিলিজ করেছে? তার আগের বছর। নামটা বেপারার বাউন্ডুলে কেন? এই নামটা কেন দিলে? মানে এটা কি কোনো কবিতার লাইন থেকে তুলে দেওয়া? না, বেপারার বাউন্ডুলে নামক একটা কবিতা তো ডেফিনেটলি আছে। আচ্ছা, কিন্তু এপাড়ার ভদ্রলোক নই, তাই বেপারার বাউন্ডুলে বেস্ট আনসার অ্যাকচুয়ালি। তাই এই বইটা আমি তোমাকে দিতে চাই। বেশ, নিশ্চয়ই, আমি তো মানে খুবই খুশি হব বইটা পেলে। আমি তোমার জন্য বইটা নিয়ে এসেছি। আমি একটু তোমাকে লিখে দিই একটু তোমার। নিশ্চয়ই। তুমি খাসনবিশে কি বয় দীর্ঘিয়ে তালব্যস্য লেখো? না, বয় রস্যই আর তালিবস্য। থ্যাংক ইউ সো মাচ। একবার বই পেলে না খুলে দেখলে তো খারাপ লাগে। কিছু না কিছু তো লিখতেই থাকি যখন যা ইচ্ছে, কবিতার মতো দেখতে হয় ঠিকই, তবে কতটা কবিতা পদ্য হয় জানি না। ওই টুকরো কালি কলমে মাখা ভাবনার পাগলামিকে সযত্নে যে তুলে রাখে সেই আমার অনুপ্রেরণা। এই বই তোমার জন্য, পিয়ান সরকার। বাহ, কতগুলো কবিতা আছে এখানে? এর মধ্যে 35টা আছে। বাহ, কোনো একটা কবিতা পড়তে ইচ্ছা করছে, তারাও তো দেখি কোনটা পড়ি। খুব খুশি আমি দর্শকদের বলবো যে আমি অরুণাভর ভয়েস খুব ভালোবাসি, তো তা আমার ওর কণ্ঠে কবিতা হলে খুবই ভালো লাগবে। আমি এটাই পড়ি, গোপন গোলাপ। ঘাস পাতা মাদুরের বুক চিরে দুমড়ানো সফেদ বালিশ, কুমকুম গন্ধের আধ ভেজা চুলের পালক, বিষপান মিলেমিশে জলপান বিরতি সময়ে, যেভাবে ভেজায় রোদ শরীরের সব রোমকূপ, মনে পড়ে কাদামাটি মাখামাখি বুড়ো আঙুলের ছাপ, হাঁ করে চেয়ে থাকে চুরি করা গোপন গোলাপ। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ ফর দিস বুক। আমি এই বইটা অবশ্যই পড়বো। আর থ্যাংক ইউ ফর দিস আড্ডা, খুবই মজা পেলাম আমি এই আড্ডাটা মেরে। আশা করি তোমারও খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আমি তোকে বারবার বললাম তোমার সোল কানেকশন নামটাই আমার এত পছন্দের, এবং তুমি যে আড্ডা যাদের সাথে মারো প্রত্যেকবারই দেখার সময় মনে হয়েছিল যে এই আড্ডাগুলো এত সুন্দর, তাদের যে আলোচনার মাধ্যমে তাদেরকে দেখতে পাই, তাদেরকে জানতে পাই। তো একদিন আমি তোমার পাশাপাশি বসে একদিন আড্ডা মারার ইচ্ছা আমার ছিল, সেটাই আজকে হয়ে গেল। এবং খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর প্রত্যেকবার যেটা বলি পডকাস্টের শেষে, সেটা হলো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ। নেগেটিভিটি তো স্প্রেড করা খুব সোজা, গিয়ে দুটো খিস্তি লিখে দিন, নেগেটিভিটি স্প্রেড হয়ে যাবে। তো স্প্রেড পজিটিভিটি, স্প্রেড নলেজ। আর আমাদের আড্ডা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লিখে জানাবেন কেমন লাগলো। এবং নেক্সট এপিসোড দেখতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো সাবস্ক্রিপশনটা অবশ্যই করতে হবে। আজকের জন্য এইখানেই শেষ করছি, পরের এপিসোডে দেখা হচ্ছে। তার আগে এই কথাটা একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।